ভাই বাঁচাও আমাকে, বাঁচবো, আমি বাঁচতে চাই, ওরা আমাকে মেরে ফেলবে। কথাগুলো বলছে আর হাঁপাতে হাঁপাতে দৌড়াতে দৌড়াতে গোডাউনের ভেতর প্রবেশ করে হন্তদন্ত হয়ে একটি ছেলে। গোডাউনের ভেতরে বসে আছে বেশ কিছু ছেলে পেলে, আবার একটা রুম বললেও চলে। ছেলেটি এরকম হাঁপাতে হাঁপাতে আসাতে এবং ভয়ে ভয়ে কথাগুলো বলাতে এবার মাসুম বলে ওঠে। কিরে, তোর হঠাৎ কি হলো যে এত হন্তদন্ত হয়ে এসে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিস? তোকে আবার কোন পাগলা কুকুরে তাড়া করেছে শুনি? মাসুম নামে ছেলেটির এরকম কথা শুনে এবার দৌড়ে আসা রুমের ভিতর সেই ছেলেটি বলে ওঠে। ভাই ওরা ফিরে এসেছে, আমাকে বাঁচাও ভাই, ওরা নাহিদকে মেরে ফেলেছে, ওরা কাউকে ছাড়বে না ভাই, আমি এসব ছেড়ে পালিয়ে যাব। নাইম নামের ছেলেটির মুখে এরকম কথা শুনে এবার রুমের মধ্যে বসে থাকা বেশ কয়েকজন ছেলে সহ বেশ কয়েকজন নেতাকর্মী ঘাবড়ে যায়। সবাই উৎসুক চাহনিতে তাকিয়ে আছে নাইম নামের ছেলেটির দিকে। নাইমের এভাবে ঘাবড়ে যেতে দেখে ও এভাবে আটকে থাকতে দেখে এবার তাদের লিডার মাসুম বলে ওঠে। আচ্ছা তুই এখানে বস, কি হয়েছে সবটা খুলে বল। তোর কথা আমরা কোনো কিছুই বুঝতে পারছি না। তুই কেন শহর ছেড়ে পালিয়ে যাবি, আর তোকে কে বা ধাওয়া করেছে? মাসুমের মুখে এরকম কথা শুনে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে নাইমের দিকে। নাইম এবার আরো ঘাবড়ে যায়, গাল দিয়ে নাকের ডগা দিয়ে মাটিতে টপ টপ করে ঘামের ফোঁটা পড়ছে। নাইম বলে ওঠে। দেখ ভাই, ওই মারিয়াকে আমি নিজের চোখে দেখেছি, সে বেঁচে আছে, সে আমাকে মেরেছে ভাই, আমি চাই না অকালে আমার জীবনটা দিতে, তাই সব ছেড়ে চলে যাচ্ছে অনেক দূরে। কিন্তু নাইম। কথাটা শেষ করতে পারে না মাসুম, তার আগে হঠাৎ করে রুমের ভিতর দমকা হাওয়াতে সব লন্ডভন্ড করে দেয়। হঠাৎ এত বাতাস কোথা থেকে এলো কেউ বুঝতে পারে না। ঘরের জানালা বন্ধ, দরজা বন্ধ, তবুও যেন রুমের মধ্যে এই এক ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। নাইম এই দৃশ্য দেখে কাঁপাকাঁপি শুরু করেছে, হাত পা যেন তার থমকে গেছে, এক নাগাড়ে কেঁপে চলেছে তার হাত পা। মাসুদ বলে ওঠে। মাসুম ভাই, এটা কি হচ্ছে? রুমের সব দরজা জানালা লাগা, তবু এত বাতাস কি করে প্রবেশ করছে? আমিও সেটাই বুঝতে পারছি না, হঠাৎ এত বাতাস কোথা থেকে এলো। তোরা ভয় পাস না, আমি দেখছি। মাসুদ এবং মাসুমের কথা শুনে এবার যেন পুরো পাগল পাড়া হয়ে যায় নাইম। নাইম এবার উচ্চস্বরে হাসতে হাসতে বলে ওঠে। হা হা হা, তোরা কেউ বাঁচবি না, ওই মারিয়া ফিরে এসেছে ভূত হয়ে, অদৃশ্য আত্মা রূপে, যায় যায় এক রক্ত খেকোর হাইনা রূপে ডাইনি ভেসে। নাইমের মুখে একথা শুনে রুমের মধ্যে উপস্থিত থাকা মাসুম এবং আরো অনেকে মাসুদ সহ সবাই ভয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে নাইমের দিকে। হঠাৎ করে রুমের ভেতর জানালার কাছে পর্দা দেওয়া লোহার অ্যাঙ্গেলে ছুটে এসে গেঁথে যায় নাইমের গলায়। গলা এফোর ওফর হয়ে দেয়াল এগিয়ে গেঁথে যায়। সবাই এটা দেখে একেবারে চমকে যায়, সবার যেন শরীর থেকে আত্মাটা বেরিয়ে যায়। এই দৃশ্য দেখে যেন চোখের পলকে ফেলছে না কেউ। সবাই ভয়ে কাত হয়ে গেছে, রুমটা নিস্তব্ধ, শুনশান, পিনপতন নীরবতা বিরাজ করছে। পুরো রুমটা যেন হয়ে উঠেছে এক কবর গোরস্থান। হঠাৎ করে রুমের মধ্যে থাকা লাইটগুলো জ্বলছে নিচ্ছে। এইটা দেখে রুমের মধ্যে থাকা মাসুম এবং মাসুদ, রানা, আবির, জিসান, রকি প্রায় প্যাটে হিসু করে ফেলেছে। যখনই তারা পালাতে যাবে তখনই রুমের মধ্যে শুনতে পায়। হঠাৎ করে রুমের মধ্যে এরকম সুপরিচিত কোনো ব্যক্তির হাসির আওয়াজ শুনতে পেয়ে সবাই আটকে ওঠে। সবাই হাসির উৎস খুঁজতে থাকে, কথা থেকে আসছে এই হাসির শব্দ। রুমের ভিতরে এদিক ওদিক, রুমের চারদিক দিয়ে সেই ভয়ানক আওয়াজ আসতে থাকে। মাসুম বলে ওঠে। কে তুই? কি ভাবছিস আমাদেরকে ভয় দেখাবি? আরে তুই একজনকে মেরেছিস তো কি হয়েছে? একজনকে মারলেই কি আমরা ভয় পেয়ে যাব? এত সহজে তুই আমাদেরকে মারতে পারবি না। যদি তোর সৎ সাহস থাকে তাহলে বের হয়ে আয়। এই কথা শুনে যেন পুরো পাগল পাড়া হয়ে যায় এই অদৃশ্য আত্মাটি। পুরো রুমে পাগলের মতো ছোটাছুটি, ভাঙচুর ও হাসাহাসি শুরু করে। এবার হাসতে হাসতে সেই অদৃশ্য আত্মাটি বলে ওঠে। ফিরে এসেছি আমি তোদের পিশাচের রক্ত চুষবো বলে। আমি ছাড়বো না কাউকে, আমি খাবো তোদের রক্ত শুষে শুষে।
হঠাৎ করে এরকম সুপরিচিত গলার স্বর শুনতে পেয়ে মাসুম, রানা, মাসুদ, আবির, জিসান রুমে উপস্থিত থাকা আরো সবাই যে যার মতো খাটের সোফায় পর্দার আড়ালে যে যেখানে পাচ্ছে লুকাচ্ছে। এটা দেখে ওই আত্মা এবার এক গগন কাঁপানো হাসি দিয়ে বলে ওঠে, আরে মূর্খের দল, কেবল তো খেলা শুরু করেছি। এটা তো কেবল ট্রেইলার দেখালাম, পিকচার এখনো বাকি। মেরা দোস্ত হ্যাঁ। তোরা কি ভেবেছিস তোদের এত সহজে মেরে ফেলবো? আরে না রে, বরং তোদের তিলে তিলে মারবো, যাতে তোরা বুঝতে পারিস মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ানক হতে পারে। কথাটা বলে অদৃশ্য আত্মাটি হারিয়ে যায়। এই রাতের অন্ধকার, মায়াবী রাতের জ্যোৎস্না, রাতের সেই মায়াবী আত্মাটি। নিমিষে এত ভয়ানক পরিবেশটা একেবারে থমকে যায়, পুরো পরিবেশটা শান্ত হয়ে যায়। রুমটা যেন মুহূর্তের মধ্যেই নিজের প্রাণ ফিরে পায়। মাসুম, রানা, আবির, মাসুদ যেন তারা নিজেদের প্রাণ ফিরে পায়। মাসুম বলে ওঠে, এটা কি করে সম্ভব? এ মারিয়া কি করে ফিরে আসতে পারে? একে তো আমরা মেরে ফেলেছি বালিচাপা দিয়ে। একেই বলে ভাগ্যের পরিহাস। আকাশ থেকে পড়লাম তেঁতুল গাছে আটকালো। আরে ভাই, কথায় আছে না, যেখানে সন্দেহ হয় সেখানে বাঘের ভয়। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, খবরটা টাটা ভাইকে দিতে হবে, কারণ এর একটাই সমাধান, সেটা হচ্ছে টাটা ভাই। ওকে, চল তাহলে। তারপর তারা 10-12 জন মিলে বেরিয়ে যায় টাটা ভাইয়ের সাথে দেখা করবে বলে, এবং আজকের সকল ঘটনা খুলে বলবে এ ভেবে। আপনারা কিছু বুঝতে পারছেন না, তাই না? গল্পের সাথে থাকুন, তাহলে সবটা বুঝতে পারবেন। তবে এতটুকু বলতে পারি, আজকের গল্পটা হতে চলেছে অনেক ইন্টারেস্টিং এবং অদ্ভুত ভয়ঙ্কর। এক মায়াবী রাতের মধ্যরাতের খানির গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এই যে মাসুম, রানা, আবির, এমনকি মাসুদ, এরা কারা? আর এই টাটা ভাইকে, আর এই অদৃশ্য আত্মা মারিয়া এই বা কে? সবটা জানতে পারবেন আজকের আমাদের এই গল্প থেকে, যদি সবটা শোনেন মনোযোগ দিয়ে। নাইমের লাশটাকে নিয়ে টাটা ভাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে গাড়িতে করে। কিছুক্ষণের মধ্যে তার টাটা ভাইয়ের বর্তমান ঠিকানায় পৌঁছে যায়। এদিকে রাত প্রায় 2টার কাছাকাছি। চারদিকটা শীতে গ্রাস করে নিয়েছে। এত শীত থাকার কারণে স্পষ্টভাবে কোনো কিছুই দেখা যায় না। সবকিছু যেন ঝাপসা আর কুয়াশার মধ্যে হারিয়ে গেছে। এই জনশূন্যবিহীন এলাকায় পুলিশের পোশাক পরিহিত এক লোক রক্তাক্ত শরীর নিয়ে অঝরে দৌড়াচ্ছে। তার পেছনে আরেকজন দৌড়ে আসছে। পরনে তার লাল জ্যাকেট, লাল প্যান্ট, ব্ল্যাক কালারের শু, চোখে সানগ্লাস, কপালে রুমাল বাঁধা, হাতে ব্রেসলেট, মুখে মাস্ক। খুব স্পিডে দৌড়ে এগিয়ে চলেছে সেই পুলিশ পোশাক পরিহিত লোকটার পেছনে। হাতে থাকা ইয়া বড় চাইনিজ কুড়ালটা দিয়ে পুলিশের পোশাক পরিহিত লোকটার পায়ে মারে, এবং খুব মুহূর্তের মধ্যে শরীর থেকে পাটা আলাদা হয়ে যায় লোকটির। হুমড়ি খেয়ে ছিটকে গিয়ে পড়ে কয়েক হাত দূরে। লোকটা পেছন থেকে নিজের যান বাঁচানোর জন্য হঠাৎ করেই তার সামনে শিরোরের বেশে নতুন রূপে হাজির হয় সেই কালো মুখোশধারী লোকটি। পুলিশের পোশাকে পরিহিত লোকটি কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি এসবের বিষয়ে কিছুই জানি না। আমাকে তুমি মেরো না, ওরা আমাকে শুধু টাকা দিয়েছে এতটুকুই, আমি এর বাইরে আর কোনো কিছুই জানি না। পুলিশের পোশাক পরিহিত লোকটির নাম হচ্ছে মিস্টার পজির। মিস্টার পজির একজন পুলিশ ইন্সপেক্টর। তাকে নির্মমভাবে হত্যা করার জন্য ধাওয়া করছে অজানা আগন্তুকটি। ইন্সপেক্টর পজিরের মুখে আগন্তুকটি এরকম কথা শুনে উচ্চস্বরে হাসতে থাকে। তার এই হাসি যেন এই অন্ধকার রাতের কুয়াশা প্রকৃতির বাতাসের সাথে মিশে দিয়ে প্রতিধ্বনি সৃষ্টি করছে বারবার। তার এই হাসিতে লেগে আছে হাজারো ভয়ঙ্কর অজানা রহস্যময় কাহিনী। এবার পজিরের কথা শুনে আগন্তুকটি হেসে বলে ওঠে, তা কি করে হয় বল? এটা তো কোনোভাবেই সম্ভব না। ভাই, আমাকে মেরে আপনার কী লাভ? ওই টাটা ভাই অনেক বড় মাফিয়া, আপনি ওর সাথে পেরে উঠবেন না। আমাকে ছেড়ে দিন ভাই, আমার কিছু হয়ে গেলে তারা আপনাকে ছাড়বে না। যেভাবে আপনার ফ্যামিলিকে মেরে ফেলেছে, আপনার শরীরের প্রত্যেকটা হাড় হাড্ডি, জয়েন্টে জয়েন্টে এভাবে ভাঙবে। পজিরের মুখে এরকম কথা শুনে তার ছেলের সুরে হেসে উড়িয়ে দেয় সেই অজানা আগন্তুকটি। আচ্ছা চলুন এখন তো পরিচয়টা সেরে ফেলি। এই অজানা আগন্তুকটির নাম হচ্ছে সিন্ডিকেট মাফিয়া ফারহাদ। ফারহাদ নামটা শুনলে বড় বড় মাফিয়াদের ব্যান্ড বেজে যায়।
এ হচ্ছে এক সংগ্রামী ফারহাদ, দ্য মাফিয়া কিং ইজ দ্য গডফাদার অফ ফারহাদ। এই ফারহাদের আরেকটি পদবীর নাম আছে, সেটা হচ্ছে সিডর। সিডর নামটা শুনলেই মানুষের বুকে কাঁপুনি শুরু করে, হাত পা চলাচল বন্ধ করে দেয়, শরীরের রক্ত ঘেমে যেয়ে শরীরের লোমগুলো খারাপ হয়ে যায়। এতটাই ভয়ঙ্কর এই সিডর ওরফে ফারহাদ। পজির নামের ব্যক্তিটির মুখে সিডর এরকম কথা শুনে যেন পুরো পাগলপাড়া হয়ে যায়। তাই এবার বলে ওঠে হাসতে হাসতে, তোকে মারবো না তো পাগলা, তবে তোকে তিলে তিলে মারবো। আরে তুই মাফিয়া হ আর যাই হ, আমাকে মেরে ফেল, আর না হলে আমাকে এখান থেকে যেতে দে। তবে আমাকে যদি না মেরে ফেলিস তাহলে নেক্সট টাইম তুই বাঁচতে পারবি না রে। তুই টাটাকে চিনিস না, নাম তার টাটা, কিন্তু সে কাজটা করে একদম ফাটাফাটা। পুলিশ ইন্সপেক্টর পজিরের মুখে এরকম কথা শুনে হাসতে থাকে ভয়ানক সিডর। তারপরে পজিরের সাথে আর কোনো কথা না বাড়িয়ে পেছনে তাকিয়ে দেখতে পায় আগন্তুকের সামনে এসে হাজির হয়েছে তার ডান হাত শামীম আলমগীর সজীব। তাদের কাছ থেকে ART-7 বাইকটি নিয়ে নেয়। তারপর সেই বাইকের পিছনে একটা রশি বেঁধে দিয়ে ওই ব্যক্তির 2 পা বেঁধে দিয়ে রশির সাথে। তারপর মানুষরূপী সে ভয়ানক সিডর বাইক স্টার্ট দিয়ে এগিয়ে চলেছে তার নতুন কোনো অজানা গন্তব্যের উদ্দেশ্যে। তার পেছনে যাচ্ছে শামীম আলমগীর সজীব বাইক নিয়ে। পজির মিয়াকে রোডের মধ্যে বাইক নিয়ে টেনে নিয়ে যাওয়ার কারণে পাছা সহ পিঠের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, শরীরের গোস্তগুলো খুবলে খুবলে পড়তে শুরু করেছে রাস্তার মধ্যে। ঘটনাস্থল থেকে যে পর্যন্ত তাকে বাইক নিয়ে টেনে এসেছে রাস্তার মাঝে, সে পর্যন্ত রক্তেই রক্তাক্ত হয়ে গেছে পুরো রাস্তাটা। পজির মিয়ার এরকম যন্ত্রণা আর সহ্য করতে না পেরে চিৎকার মেরে বলে ওঠে, তোরা হয়তো আমাকে নৃশংসভাবে মেরে ফেললি, কিন্তু তোরা টাটা ভাইকে মারতে পারবি না। টাটার হাতে তোরা মরবি, বলে দিলাম আমি। কথাটা বলে সিডর সহ শামীম আলমগীর সজীব উচ্চস্বরে হাসতে থাকে। কথাটা বলেই পজির মিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেখানে। তারপর পজির মিয়ার লাশটাকে সেখানে ফেলে চলে যায় সিডর সহ তার ভয়ানক সাঙ্গপাঙ্গরা। এদিকে খুন হয়ে যাওয়া বাড়ির মাঝে আজও শোনা যায় সেই অজানা আত্মার ভয়ানক হাসির আওয়াজ। সেই ভয়ানক আত্মাটা বলে ওঠে হাসতে হাসতে, তোরা অসংখ্য মানুষকে মেরেছিস, তোদেরকে তোদের অপকর্মের শাস্তি পেতেই হবে। তোরা আমার হাতে মরবি, তোদের আমি ছাড়বো না। অপেক্ষা কর, তোদের রক্ত চুষে খাবো আমি। তোদের কাছে ফিরে আসছি আমি। এদিকে মাসুম, রানা, বিজয়, মাসুদ সহ সবাই টাটা ভাইয়ের কাছে এসে উপস্থিত হয়। টাটা ভাই সহ আরো রুমের ভিতর বসে ড্রিঙ্কস করছে বেশ কয়েকজন। তখনই হন্তদন্ত হয়ে রুমের ভিতর প্রবেশ করে এই 5 জন সহ তাদের দলের ছেলেপেলেগুলো। টাটা এভাবে তাদেরকে দেখে বলে ওঠে, কিরে তোরা এভাবে দৌড়াচ্ছিস কেন? শালা আমার এখানে আসলে একটু ধীরে সুস্থে আসবি, কারণ তোরা যেভাবে আসছিস তাতে আমার হার্টবিট ধুকধুক করে। টাটা ভাইয়ের কথা শুনে সবাই সেখানে ফ্লোরে এসে ধপ করে বসে পড়ে। হাঁপাতে হাঁপাতে মাসুম বলে ওঠে, আরে ভাই রাখো তোমার দুক দুক আর ফুক ফুক, এদিকে জীবন যেন আমাদের যায় যায়। শহরের পরিস্থিতি আর অবস্থা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? মাসুমের মুখে এরকম কথা শুনে এবার টাটা ভাই ক্ষিপ্ত হয়ে গরম মেজাজে বলে ওঠে, আবে শালা তুই যেভাবে বলছিস তাতে মনে হয় তুই এই গ্যাংয়ের লিডার, আর আমি হলাম পাতি লিডার। শালা আমি সব কিছু জানি রে, যেগুলো ঘটে বা ঘটছে সেগুলো আগে আমি ভবিষ্যৎবাণী করে রেখেছি। তার মানে তুমি আগে থেকেই জানতে যে মারিয়া আমাদের উপরে হামলা করবে, তবুও তুমি কোনো পদক্ষেপ নেওনি? মাসুমের মুখে মারিয়ার নামটা শুনতে যেন কথা বলার ভারসাম্য হারিয়ে ফেলে টাটা। টাটা ভাই কি বলবে বাংলা ভাষা খুঁজে পায় না। তবুও টাটা ভাই ঘাবড়াতে ঘাবড়াতে বলে ওঠে, মারিয়া মানে? তোরা কোন মারিয়ার কথা বলছিস? একটু ব্যাপারটা খোলাসা করে বল। আরে ভাই, নাইমকে মারিয়া মেরে ফেলেছে। ওই মারিয়া নাইমকে আজকে মেরে ফেলেছে। রাতে আমরা আমাদের জীবন নিয়ে ফিরে এসেছি কোনো মতে। মারিয়া আত্মা হয়ে ফিরে এসেছে, তোমাকে ছাড়বে না সে। বাঁচতে চাইলে সবাইকে পালাতে হবে সব ছেড়ে। মাসুমের মুখের এরকম কথা শুনে সবাই যেন পুরো পাগলপাড়া হয়ে যায়। টাটা ভাই উচ্চস্বরে হাসতে থাকে, কারণ টাটা ভাই জানে সে মারিয়াকে মেরে ফেলেছে। তাহলে সে কি করে আবার জীবিত হয়ে ফিরে আসতে পারে প্রতিশোধ নিতে, তাও আবার আত্মা হয়ে? তাই এই কথাটা শুনে টাটা ভাই গগন কাঁপানো উচ্চস্বরে হাসতে থাকে। তার এই হাসিতে যেন 10 তলা বিল্ডিং থরথর করে কাঁপছে। টাটা ভাই এবার উচ্চস্বরে হাসতে হাসতে বলে ওঠে, আবে বেটা জানিস আমি কে? আমি টাটা বে টাটা। এই টাটা ছেড়ে দেয় কিন্তু কাউকে ছাড় দেয় না। যেমন আমি মারিয়াকে ছেড়ে দিয়েছি কিন্তু ছাড় দেই নাই।
আর তুই বলছিস মারিয়া মরার পরে আত্মা হয়ে ফিরে এসেছে? আরে ভাই, আমি মানলাম যে মাসুম ভুল দেখেছে, তাই বলে আমি মাসুদ ভুল দেখেছি? রানা ভুল দেখেছে, বিজয় ভুল দেখেছে, তৌফিক ভুল দেখেছে, আরফান ভুল দেখেছে, তৈমুর ভুল দেখেছে। আরে সবই ঠিক আছে, তোরা ভয় পাস না। আমি খোঁজ খবর নিচ্ছি কে এই মারিয়া। মারিয়াকে তো আমরা মেরে ফেলেছি, তাহলে সে জীবিত হলো কি করে? আর পুলিশ ইন্সপেক্টর পজির মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে খুঁজে বের করার চেষ্টা করো, কারণ ওর কাছে আমার সকল ফাইল ও ডকুমেন্টস আছে। টাটা ভাইয়ের মুখে ইন্সপেক্টর পজির নিখোঁজ কথাটা শুনে সবাই ঘাবড়ে যায়। সবার কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করেছে। কেউ কোনো কথা বলতে পারে না। অবশেষে মাসুদ বলে ওঠে, টাটা ভাই, পজির নিখোঁজ এদিকে, মারিয়ার উৎপাত, সাথে ওই আন্ডারগ্রাউন্ড মাফিয়া সিডোর ওরফে ফরহান। এই দুজনের জ্বালায় জীবন হয়ে উঠেছে অশান্তিময়। তোরা টেনশন করিস না, মারিয়াকে মেরে ফেলেছি। ওর কোনো ডকুমেন্টস নেই, তাই পুলিশ আমাদের ধরার কোনো চান্স পাবে না। থাকলো ওর বাবা মায়ের খুনের কথা, সেটাও আমি নিমেষেই সব কিছু সরিয়ে দেব। দেখ, আমি শুধু পৃথিবীতে দুইটা জিনিসই চিনি, টাকা আর পলিটিক্স। আমায় টাকা কামাতে যে বাধা দেবে তাকে, আর আমার পলিটিক্সে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে জিন্দা কবর দিতে দু পা পিছবো না। ওকে ভাই, ঠিক আছে। আপনি এই দুজনার কিছু একটা করুন। এক মারিয়া, দ্বিতীয় হচ্ছে ওই সিডোর। এই দুজনকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারলে আমরা আমাদের কাজটা চালিয়ে যেতে পারবো। ওকে, ঠিক আছে, দেখছি আমি ব্যাপারটা। তারপরে টাটা ভাইয়ের ওখান থেকে বেরিয়ে পড়ে সবাই দল বেঁধে। এদিকে দেখতে দেখতে প্রায় রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সকালে মানুষের কোলাহল, পাখির কিচিরমিচির, যানবাহনের দূষণ পরিবেশটাকে যেন মাতিয়ে রেখেছে। সকালে বেরিয়েছে হাজার মানুষ জগিং করতে। তাদের মধ্যেও রয়েছে মাসুদ, মাসুম, রানা, তৌফিক, সজীব, আরো অনেকে। সবাই একসাথে বেরিয়েছে জগিং করতে। তখনই তারা দেখতে পায় ফুলবাড়ির রাস্তার কাছে অসংখ্য মানুষের সমাগম লেগেছে। এই যে এক মেলা বসেছে, সেখানে কি ঘটছে তাই ঘটনাস্থলে তারা সবাই মিলে যায় ঘটনা দেখতে। সেখানে গিয়ে তো তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। বিবৃতিকর অবস্থায় একটির মৃতদেহ পড়ে আছে তাদের চোখের সামনে। মৃতদেহ দেখে যেন তাদের চোখ ছানা বড়া হয়ে যায়। এই জীবনে প্রথম যেন তারা এরকম মৃতদেহ দেখেছে। চোখ, মুখ, নাক, কান, গলা, নাড়ি ভুঁড়ি, অঙ্গ প্রত্যঙ্গ কেটে একেবারে ফেলা ফেলা। কেননা লাশের মাথা থেকে ঘাড় পর্যন্ত, ঘাড় থেকে পাছা পর্যন্ত, আবার পাছা থেকে পা পর্যন্ত শরীরের মধ্যে যেন কোনো মাংসই নেই, শুধু হাড়গুলো দেখা যাচ্ছে। অথচ সামনের দিকটায় সম্পূর্ণ শরীরের গোস্ত গুলো আছে দেখে বোঝা যাচ্ছে তাকে টেনে হিঁচড়ে সেখানে এনে ফেলা হয়েছে। তাই শরীরের কোনো চিহ্ন নেই, শরীরের অংশ সম্পূর্ণ ক্ষয় হয়ে গেছে। লাশের এরকম ভয়ানক রূপ দেখে উপস্থিত থাকা সবার যেন জিভের জল শুকিয়ে যায়। পকেট থেকে মাসুম ফোন বের করে দ্রুত ফোন করে টাটা ভাইয়ের নাম্বারে। টাটা ভাই ফোন রিসিভ করতে বলে ওঠে, কে রে, এত সকাল সকাল ফোন করার মানেটা কি? কোনো খবর পেয়েছিস নাকি? অথচ আমার ঘুমটা ভাঙলি। তোর জন্য মস্তিও করতে পারবো না দেখছি। টাটা ভাইয়ের কথা শুনে যেন উপস্থিত থাকা টাটা ভাইয়ের দলের সবার হুঁশ ফিরে আসে। টাটা ভাইয়ের কথা শুনে এবার মাসুম বলে ওঠে, আরে ভাই, তুমি আমাদের প্রাণ বিপদে ফেলে নিজে মস্তি করছো, আর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ, এদিকে আমাদের জীবন বিপদে পড়ে আছে। কি হয়েছে ব্যাপারটা খুলাসা করে বলতো। এত ঘোলাটে না করে, ঘটনাটা না শুনে না বুঝলে তোদের রক্ষা করব কি করে? একটা কথা মনে রাখবি, এই টাটা বিপদ তৈরি করে, কিন্তু বিপদ টাটার কিছুই করতে পারে না। উপস্থিত থাকা টাটার দলের সবাই টাটার এরকম ফাপড়বাজি গলার ডায়লগ মারা দেখে এবার মাসুদ বলে ওঠে, আরে ভাই, কে বা কারা ইন্সপেক্টরকে নৃশংসভাবে রাস্তার মাঝে মেরে ফেলে চলে গেছে, আর আমরা বর্তমান সেখানেই আছি। তুমি যদি নিজে এরকম অবস্থা দেখতে চাও তাহলে দ্রুত চলে আসো ঘটনাস্থলে, পুলিশ আসার আগে। কারণ পুলিশ আসলে লাশটাকে নিয়ে চলে যাবে, তাই তুমি দ্রুত এখানে চলে আসো। তোরা কি শোনালি রে? নাম আমার টাটা, তোরা করিস না আমার মাথাটা ঘোলাটে ঘাটা। নাম আমার টাটা, আমার দলের ছেলেদের মারবে এমন কার আছে বুকের পাটা? তোরা থাক, আমি 5 মিনিটে গাড়ি নিয়ে বের হচ্ছি, 10 মিনিটে পৌঁছে যাচ্ছি। তারপরে টাটা ভাই বেরিয়ে পড়ে ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে ইন্সপেক্টর খুন হয়েছে দেখে সাংবাদিকরা তোলপাড় লাগিয়ে দিয়েছে পুরো মিডিয়া চ্যানেলগুলো। এরই খবর বসে বসে দেখছে সিডর ও তার দলের ছেলেপেলেগুলো, যেমন শামীম, আলমগীর, আবির। ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় টাটা ভাই। তারপরেও মাসুদ দৌড়ে গিয়ে টাটা ভাইয়ের গাড়ির জানালা খুলে দেয়।
হিরোদের স্টাইলে প্রথম পাটা বের করে চোখের সানগ্লাসটা দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আসে ঘটনাস্থলে। সেখানে এসে তো টাটা ভাইয়ের মাথা নষ্ট, কেননা ইন্সপেক্টর পুজিরেরকে এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেটা দেখে টাটার আত্মা কেঁপে ওঠে। ক্যামেরার সামনে টাটার এরকম ভয় পেয়ে যেতে দেখে এবার সিডর ওরফে ফারহাদ বলে ওঠে, তোর সময় শুরু হয়ে গেছে, আসছি আমি। সিডরের মুখে এরকম কথা শুনে আলমগীর সাহেব সজীব সহ সবাই উচ্চস্বরে হেসে ওঠে। আলমগীর বলে ওঠে, বস, টাটাকে ধরা এত সহজ না। টাটাকে ধরতে হলে আগে টাটার আশেপাশের আবর্জনাগুলোকে সাফ করতে হবে। টাটাকে ধ্বংস করব আমি, এক এক করে মারবো তাদেরকে। জি ভাই, ওই বেটা ইন্সপেক্টর পজির মিয়াকে শেষ করেছে। তার দলে আর 17 জন আছে। ওই 17 জন পৃথিবী থেকে সরিয়ে দিতে পারলে টাটার মনে আতঙ্ক সৃষ্টি হবে, আর আতঙ্ক থেকে তৈরি হবে ভয়, আর ভয় থেকে সৃষ্টি হবে তার এক 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 করে হেরে যাওয়ার পালা। আমি খবর পেয়েছি তৌফিক শহরে ড্রাগস নিয়ে আসছে। বস, আমরা বুঝে গেছি আমাদের কি করতে হবে। আজকে ওই তৌফিকের শেষ দিন, তাকে মারতে হবে নৃশংসভাবে। আমাদের হাতে তাকে মারবো না, তবে গোডাউনে তুলে এনে অনেক নৃশংসভাবে হত্যা করব। কাজটা হওয়া চাই আমার। খবর পেয়ে বেরিয়ে যায় পুরো টিম। আলমগীর, শামীম, সজীব, ইয়াসির, রহমত, সাব্বির, আকাশ, পাপ্পু, পারভেজ, সূর্য আরও অনেকে প্রায় 50 থেকে 60টি মোটর বাইক নিয়ে বেরিয়ে পড়ে তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে যায়। উদ্দেশ্য একটাই, টাটা ভাইয়ের সব মাল লুট করা এবং ওই তৌফিককে চিরতরে শেষ করে দেওয়া। দেখতে দেখতে দিনটা পেরিয়ে প্রায় বিকেল হয়ে এসেছে চারদিক দিয়ে। সন্ধ্যার পাখিগুলো কিচিরমিচির করে তাদের খাবার জোগাড় নিয়ে নিজ বাড়িতে উদ্দেশ্যে রওনা দিয়েছে। মানুষজন ছুটে চলছে তার জীবিকা নির্বাহ করে বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যা হয়ে গেছে। ঢাকা শহরের নিচ থেকে হাজার হাজার গাড়ি যাতায়াত করে আবার রাস্তার উপর দিয়ে ট্রেনে চলে সে রাস্তার নিচ দিয়ে গোপনে মাল পাচার করছে টাটা। এদিকে পাহাড়ের রাঙামাটির রাস্তার সাইডে সাইডে লুকিয়ে আছে হাজার হাজার পারমাণবিক বোমা, এবং পারমাণবিক বোমার উড়ে যাবে টাটা, আবার রেখে যাবে মাইন্ডে মাইন্ড। পাহাড় দুই পাশের মধ্যেখান দিয়ে চলে গেছে। এই বড় রাস্তাটি চারদিকটা অন্ধকার, শুনশান নীরবতা। শীতের দিনে কালো আধারে ছেয়ে গেছে কুয়াশা। হঠাৎ করে কোথা থেকে যেন এক স্নাইপার থেকে বুলেট এসে ট্রাকের টায়ারে লাগে। ট্রাক ব্রেক ফেল করে পাহাড়ে গিয়ে ধাক্কা খায়। হঠাৎ করে এমন দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে ড্রাইভার সহ তৌফিক এবং তাদের আরো কিছু সাঙ্গপাঙ্গ বেরিয়ে আসে গাড়িগুলো থেকে। তৌফিকের সামনে হঠাৎ করে প্রায় 300 থেকে 350 ছেলে পেলে এসে হাজির হয়। সামনে দেখতে পায় আলমগীরকে। আলমগীরকে দেখে তৌফিক ভয় করে ওঠে। কি রে, পেছন থেকে আক্রমণ করলি? তোদের তো সৎ সাহস নেই আমাদের টাটা ভাইয়ের মতো সামনে থেকে আক্রমণ করার। তৌফিকের মুখে এরকম ডায়লগ শুনে আলমগীর তার পকেট থেকে ফোনটা বের করে কল করে সিডরের ফোনে। সিডর ফোন রিসিভ করতেই আলমগীর বলে ওঠে, ভাই, শালাকে আটকে দিয়েছি। শালা আমাদের ডায়লগ দিচ্ছিল আমাদের নাকি সৎসাহস নেই, আমরা নাকি পেছন থেকে আক্রমণ করি, আর টাটা নাকি সামনে থেকে অ্যাকশন নেয়। তো এখন কি করা যায় বলেন তো শুনি। আলমগীরের মুখে তৌফিক তাদেরকে ছোট লোক বলছে কথাটি শুনে এবার উচ্চস্বরে হাসতে থাকে সিডর। সিডর হাসতে হাসতে বলে ওঠে, আরে তৌফিক কুত্তার বাচ্চা, জানিস না ফাঁকা কলসি বাজে বেশি। সিডরের এরকম চিৎকার শুনে তৌফিক চমকে ওঠে। তৌফিকের ভেতর আত্মা যেন বেরিয়ে যায় হুঙ্কার শুনে, কারণ তৌফিক জানে অ্যাসিড কতটা ভয়াবহ। সিডর যখন একবার হুঙ্কার দেয় তখন মাটি কাঁপা শুরু করে দেয়। সিডর আবার বলে ওঠে, শোন, আমি যখন কাউকে মারি তখন পুরোপুরি শেষ করে দেই, কারণ তাকে বাঁচিয়ে রাখলে সে মরণ কামড় ছোবল দিবে। আরে ওই ফারহাদ ওরফে সিডর, তুই অহংকার দিলে যে আমি ভয় পেয়ে যাব এটা নয়। তুই লোক পাঠিয়েছিস ঠিকই, কিন্তু তোর লোক ঠিক এসেছে, কিন্তু যেতে পারবে না রে পাগলা। হা হা হা, দেখা যাবে আলমগীর, তারা যেন জীবিত না ফিরতে পারে। ওকে ভাই, ঠিক আছে। এটা শোনার পরে ফোন কেটে দেয় আলমগীর। সাথে সাথে তৌফিক পেছন থেকে বন্দুক বের করে।
গুলি করতে থাকে আলমগীরের দিকে। সাথে সাথে আলমগীর সহ আলমগীরের দলবল গুলি করতে থাকে। শুরু হয়ে যায় হাঙ্গামা। দুই দলের মধ্যে পুরো রাঙামাটি কেসে ওঠে গোলাগুলির শব্দ শুনতে পেয়ে। এলাকাবাসী আশেপাশে লোকাল থানার এলাকার ওসিকে ফোন করে। সাথে সাথে লোকাল থানার ওসি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সে ঘটনাস্থলে অ্যাকশন মুভিতে। এদিকে গোলাগুলিতে এক এক করে মরতে থাকে তৌফিকের দলের ছেলেপেলেগুলো। কিছুক্ষণের মধ্যে পুরো মাঠ ফাঁকা হয়ে যায়। তৌফিক দেখে তার চারিদিকে শুধু লাশের শ্মশানঘাট, কেউ নেই বেঁচে। এদিকে পুলিশের সাইলেন্সার শুনতে পেয়ে আলমগীর আর দেরি না করে পরপর বেশ কয়েকটা গুলি করে তৌফিকের পায়ে। সাথে সাথে তৌফিক মাটিতে লুটিয়ে পড়ে। দ্রুত গাড়িতে তৌফিককে তুলে দিয়ে চলে যায় আলমগীররা। পুলিশরা এসে দেখে রক্তের রক্তাক্ত হয়ে গেছে পুরো রাস্তা। পুলিশ লাশগুলোকে নিয়ে চলে যায় ময়নাতদন্তের জন্য। এই রাঙামাটি থেকে রওনা দেয় আলমগীররা। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় ফারহাদ ওরফে সিডরের কাছে। সিডর বলে ওঠে, আরে আমি যেটা বলি সেটা আমার লোকেরা করে দেখিয়ে দেয়। ভাই, একে কি করব? চেয়ারের সাথে বেঁধে ফেলবো নাকি একেবারে মেরে ফেলবো? আর নাকি আপনি তিলে তিলে মারবেন? না, ওকে চেয়ারের সাথে বেঁধে ফেল। ওকে বস। ফারহাদ ওরফে সিডরের কথা মতো বেঁধে ফেলা হয় তৌফিককে চেয়ারের সাথে। তৌফিক নিজেকে বাঁচানোর জন্য ছটফট করতে থাকে। তৌফিকের সামনে রাখা হয়েছে হাজারো সরঞ্জাম, যেমন ককলাইট, বোমা, কেরোসিন তেল, পেট্রোল, এসিড এবং পোড়া তেল। সাথে রাখা হয়েছে বন্দুক, ছুরি এবং ধারালো রান্দা। আর দেখা যাচ্ছে ইলেকট্রিক বিভিন্ন সরঞ্জাম। আলমগীর একটা চেয়ার এনে দেয় সিডরকে। সিডর পায়ের উপর পা তুলে বসে পড়ে চেয়ারের উপরে। কোনো কথা ছাড়াই টেবিলের ওপর রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা বান্ডেল সিগারেট বের করে লাইটারে জ্বালিয়ে সিগারেটের নিকোটিনের ধোঁয়া টানতে থাকে। আর তৌফিকের মুখের দিকে ধোঁয়াগুলো উড়িয়ে। তৌফিক ধোঁয়া খেয়ে খক খক করে কেসে ওঠে। এটা দেখে উচ্চস্বরে হাসতে থাকে সিডর। সিডর সহ তার পুরো দল বলে ওঠে, তুই কেন মেনেছিস মারিয়া শহর পরিবারকে? তৌফিক যেন মারিয়া নামটা শুনে চমকে ওঠে। তার ভিতরে থাকা দিল আত্মা কেঁপে ওঠে। তবুও তৌফিক বলে ওঠে, ভাই, আমি কোনো কিছুই জানি না। তোমরা আমাকে মেরো না। তোমার কসম, তোমার দলের কসম, আমার কসম, আমার 14 গোষ্ঠীর কসম, আমি কোনো কিছু জানি না। হা হা হা। কথাটা শুনে ফারহাদ সহ তার দলের আলমগীর, শামীম, সজীব, রুমন, সাকিব, মুন্না, মাহফুজ, মেহেদি আরো অনেকে উচ্চস্বরে হেসে ওঠে। সিডর সহ তার দলের এরকম ভয়ানক হাসি দেখে যেন অন্তরাত্মা কেঁপে ওঠে তৌফিকের। সিডর আর কোনো কথা না শুনে তার পাশে রাখা ড্রিল মেশিনটা হাতে নিয়ে চালু করে বুকের বাম পাশে রাখে তৌফিকের। তারপর মেশিনটা চালু করে বুকের উপর পরপর বেশ কয়েকটা ক্ষত সৃষ্টি করে দেয়। সেই ড্রিল মেশিনটা দিয়ে পুরোপুরি এফোর ওফর হয়ে যায়। সে ড্রিল মেশিনের কানাগুলো দিয়ে যেন এফোর ওফর দেখা যায়। তার বুক ভেদ করে এইরকম যন্ত্রণা সহ্য করতে না পেরে ছটফট করতে থাকে। না পেরে তৌফিক আবার বলে ওঠে, ভাই, আমি যা জানি তাই বলছি, আমাকে আর মেরো না। আমি তোমাদের এইরকম অমানবিক অত্যাচার আর সহ্য করতে পারছি না। শালা জানোয়ারের বাচ্চা, এখন তাহলে লাইনে আইলি? ভাই, আমি ওর অবৈধ কাজের সব হিসাব নিকাশ রাখতাম। মারিয়ার পরিবারকে যে নিষধভাবে হত্যা করেছি, সে ছিল ওই কোম্পানির ম্যানেজার। আর মারিয়ারা ছিল কোটিপতি, প্রায় 3000 কোটি টাকার মালিক ছিল মারিয়ার বাবা। এই খবরটা পেয়ে যায় তার ম্যানেজার টাটা পরিকল্পনা করতে থাকে কি করে তার পরিবারকে ধ্বংস করবে, কি করে সব সম্পত্তি নিজের নামে করে নেবে। তাই সে পরিকল্পনা করতে থাকে। ধীরে ধীরে সে একটা জ্ঞান তৈরি করে। সে আগে থেকে কোম্পানির দ্রব্যপূর্ণ মালগুলাতে ভেজাল মিশিয়ে কালবাজারে পাচার করত। তাই তাকে আন্ডারওয়ার্ল্ডের কালো দুনিয়ার কয়েকজন চিনত। শালা কুত্তার বাচ্চা, তোকে এত ডিটেলস বলতে বলিনি। ভাই, এত চেতন কেন? বাকি কথাটা তো শুনুন, তারপর না হয় আমাকে মেরে ফেলুন। এই শালা, তোরা কিভাবে মেরেছিস সেটা বল। পরে একদিন সুযোগ বুঝে তাদের জলের ট্যাঙ্কে একটা রাসায়নিক কেমিক্যাল পদার্থ মিশিয়ে দেয়, যেটা দিয়ে মানুষকে খুব সহজে হিপনোটাইজ করা যায়। এবং টাটা ওই হিপনোটাইজের মাধ্যমে মারিয়ার মা এবং মারিয়ার বাবাকে নিজেদের দিয়ে খুন করায় নিষধভাবে। যখন তারা নিজেরাই নিজেদের মারছিল, তখন ভিডিওতে সেটা দেখে টাটা ভাই আর দলরঙ্গ নীলায় মেতে উঠেছিল।
হ্যাঁ, টাটা ভাই সহ আমাদের পুরো দল। শালা জানোয়ারের বাচ্চা, তুই শেষ আজকে। কথাটা বলে আর কাউকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সে ড্রিল মেশিনটা আবার হাতে নিয়ে সারা শরীর ড্রিল মেশিন দিয়ে ফুটো করতে থাকে। পায়ের রক্ত যেন মাথায় উঠে যায়, পুরো রাগটা ঝেড়ে দেয় সেই তৌফিকের ওপর। সারা শরীরে হাত পা পেটে ফুটিতে পিঠে নাড়িতে মাথায়, তারপর একটা ধারালো ব্লেড নেই আলমগীর ও শামীমের হাতের ইশারা দিতেই তারা তৌফিকের মুখের ভেতর থেকে জিহ্বাটা বের করে এনে বাইরে নিয়ে আসে। তারপর ব্লেডটা দিয়ে সিরোর জিহ্বাটাকে দুই ভাগ করে ফেলে। মুখের ভেতর দিয়ে কুকুরের মতো জিহ্বাটা মাটিতে ঝুলে গড়াগড়ি খাচ্ছে। রক্তে রক্তাক্ত হয়ে গেছে পুরো জায়গাটা। কথা বলতে পারে না তৌফিক। তারপর তৌফিকের চোখ দুটো গুঁতো দিয়ে কানা করে দেয়, পুরো অন্ধ হয়ে যায় তৌফিক। তারপর বেল্টটা দিয়ে একের পর এক শরীরে আঘাত করতে থাকে। এক পর্যায়ে গলার নিচে শিরার উপরে শ্বাসনালীতে মারে এক টান। মুহূর্তের মধ্যেই গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে প্রাণ হারায় তৌফিক। তারপর তৌফিকের মৃতদেহটাকে প্লাস্টিকের প্যাকেটে করে কার্টুনে পুরে পার্সেল করে দেয় টাটা ভাইয়ের আস্তানায়। এইদিকে এখনও সেই বাড়িতে ঘুরে বেড়ায় তিনটি মৃতদেহের আত্মা, তাদের নির্মম হত্যার খুনের প্রতিশোধ নিতে। আত্মা তিনটা এখনো সে বাড়ির ভেতরে ঘোরাঘুরি করে আর মাঝে মধ্যে এসে বাড়ি থেকে চিৎকার করে বলে ওঠে। এই আত্মা দুটির মধ্যে থেকে একটি আত্মা, তুমি আমাকে বাঁচাতে এলে না ফরহাদ। আমি তোমার প্রেয়সীকে হত্যা করেছে, এর এখন প্রতিশোধ তুমি নেবে না। কাউকেই আমি ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো, লন্ডভন্ড করে দেবো দুনিয়া। এইরকম করে বলে আর চিৎকার করে ওঠে সেই অদৃশ্য আত্মাটি। এইদিকে কোম্পানি থেকে ফোন আসে ফারহাদের কাছে। ফারহাদ হলো একজন কোটিপতি বিজনেসম্যান। আপনাদের জানার ইচ্ছা করছে না যে কে এই ফারহাদ ওরফে সিরোর? তার উপরে কে এই মারিয়া, তারও পরিবার, আর এই টাটা ভাইও বা আর তার গ্যাং? সবটা জানতে পারবেন আপনারা শুধু এই গল্পের সাথে থাকুন। সিরোর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। তখনই সিরোরের ফোন আসে। ফোনের ওপাশ থেকে বলে ওঠে, হ্যালো মিস্টার ফরহাদ বলছেন? আমি মারিয়া চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বর্তমান এমডি মারিয়া বলছি। আপনার সাথে আমার কোম্পানির একটা অ্যাড হতে চলেছিল, তো আপনার কোম্পানি কি আমার কোম্পানির সাথে ডিলটা করতে রাজি আছে? ফারহাদ এতক্ষণ রেগে মেগে কটমট হয়েছিল। হঠাৎ করে কোকিল কুহু মিষ্টি সুরে বসন্তের হাওয়ায় হাওয়ায় বয়ে যাওয়া বাতাসের মতো স্নিগ্ধ সুরে ভেসে আসে কথাগুলো তার কানে। এরকম মিষ্টি সুর নিজের কানে শুনতে পেয়ে প্রথমে তো টাসকি খেয়ে যায় ফারহাদ বলে ওঠে, হ্যাঁ, আমি আপনার কোম্পানির সাথে ডিলটা করতে রাজি আছি। ডিলটা ফরহাদ ইন্ডাস্ট্রিজের কোম্পানি এমডি ফরহাদ মারিয়া ইন্ডাস্ট্রিজ কোম্পানির সাথে ডিলটা করতে রাজি হয়েছে শুনে খুশি হয় মারিয়া। আর খুশিতে মারিয়া মিষ্টি কণ্ঠে বলে ওঠে, ওকে মিস্টার ফরহাদ, আপনার কোম্পানির সাথে আমরা ডিল করতে রাজি হয়েছি, তবে আমাদের কিছু ফর্মালিটিস আছে যেগুলো আপনাদের পূর্ণ করতে হবে। তাই দয়া করে যদি একবার আপনি আমাদের কাউকে কোম্পানিতে আসতেন, তাহলে আপনার সাথে সামনাসামনি আমি আমাদের কোম্পানির শর্তগুলো তুলে ধরতাম। ওকে, ঠিক আছে, আমি চলে আসবো। কথাগুলো বলে ফোন কেটে দেয় দুই কোম্পানির এমডি। আপনারা ভাবছেন কি আপনাদের মনে বারবার একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এক মারিয়া মরে গেছে, তাহলে নতুন করে মারিয়া জন্মালো কিভাবে? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এক মারিয়া মরে গেছে ঠিকই, কিন্তু পৃথিবীতে আরেক মারিয়া আছে। যেমন শুধু একজনের নাম পৃথিবীতে থাকতে পারে না, বরং এক নামই আরেকজনের থাকে, ঠিক সেরকমই দুই মারিয়া জীবিত এবং মৃত। এদিকে টাটা ভাইয়ের কাছে লাশটা পৌঁছে যায় তৌফিকের। টাটা নিজের সামনে লাশটা দেখে রাগে রাগান্বিত হয়ে বলে ওঠে, আরে ওই শালা কুত্তার বাচ্চা সিডার একে একে আমার সব প্ল্যানে জল ঢেলে দিতে শুরু করেছে। এদিকে মারিয়া। টাটার এরকম রাগ দেখে মাসুদ রানা মাসুম সহ সবাই ঘাবড়ে যায়। মাসুদ বলে ওঠে, ভাই এখন চিৎকার করে লাভ নেই, বরং ওকে ধরার ব্যবস্থা করতে হবে। মানে হলো কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে, তবে রাস্তা পরিষ্কার হবে, না হলে রাস্তার মধ্যে আবর্জনা লেগেই থাকবে। এমনি এমনি আমি এত বড় গ্যাংস্টার হয়নি। সবাই আমাকে টাটা ভাই এমনি এমনি বলে না রে, কারণ আমি বলি কম, মারি বেশি। আমার নামে এখনো রেকর্ড আছে 200টা মার্ডার কেসের আসামি আমি। আমি মারতে কাটতে ভয় পাই না। ওই সিডারের দুর্বলতা খুঁজে বের কর। ওকে ভাই, ঠিক আছে, আমরা দেখছি। চলুন কে এই টাটা,
টাটা ভাইয়ের পরিবারের সম্বন্ধে সবটা বলি এবং কে এই ফরহাদ আর কে এই অদৃশ্য আত্মা মারিয়া আর কে মারিয়া বিজনেসম্যান। আজ থেকে প্রায় 1 বছর আগে নৃশংসভাবে হত্যা করা হয় মারিয়া ও মারিয়ার পরিবারকে। মারিয়া ছিল কোটিপতি বাবার একমাত্র মেয়ে, অসম্ভব সুন্দরী মায়াবতী রমণী। বাবা জাহাঙ্গীর মিয়া, মা আমেনা জাহাঙ্গীর মিয়া ছিল কোটিপতি বিজনেসম্যান আর আমেনা বেগম ছিলেন গৃহিণী। মারিয়া লেখাপড়া শেষ করে মারিয়া বিজনেসের কাজে তার বাবাকে সাহায্য করছিল। এদিকে ফরহাদ কোটিপতি বিজনেসম্যানের ছেলে, মোহাম্মদ শফিকুল ইসলামের ছেলে ফরহাদ, মা সুলতানা বেগম। জাহাঙ্গীর সাহেব এবং শফিকুল ইসলাম ছিল 2 বন্ধু এবং এদের বন্ধু সম্পর্কটাকে আরো গভীর করার জন্য ভালো করে বিয়ে দেয় ফরহাদ আর মারিয়ার। ফরহাদ আর মারিয়ার বিয়ের জন্য আজকে একটা বিশাল বহু পার্টি রাখা হয়েছে বাড়িতে। সেখানে মারিয়া সহ মারিয়ার বান্ধবীরা আছে, ফরহাদের বন্ধুরা আসে এবং সাথে শফিকুল ইসলাম ও তার মিসেস সুলতানা বেগম এবং জাহাঙ্গীর সাহেব এবং তার স্ত্রী আমেনা বেগম এবং কোটিপতি আরো নানান বিজনেসম্যান সহ পাঠিয়ে দেয়। পুরো বাড়িটাকে রং বেরং দিয়ে সাজানো হয়েছে, চারদিকটা সৌন্দর্যে ভরপুর। সবাই একসাথে আড্ডা দিয়ে মেতে উঠেছে। পুরো পার্টিটা জাঁকজমক হয়ে উঠেছে। মারিয়া বলে ওঠে, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন সবাই বিশেষ একটা উপলক্ষে। উপলক্ষটা হচ্ছে আমার ভালোবাসার প্রিয় মানুষটির জন্মদিন। ফরহাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বর্তমান এমডি ফরহাদের আজকে শুভ জন্মদিন, তাই আমরা তাকে সবাই মিলে উইশ করি। হ্যাপি বার্থডে টু ইউ ফরহাদ। আমি কিছুক্ষণের মধ্যে কেক কাটবো, ততক্ষণে এনজয় দ্য পার্টি। এই বলে মারিয়া প্যান্ডেল থেকে নেমে যায়। তারপর চলে যায় ইভা, তানহা, মাহি, ইকরার কাছে। আর ফরহাদ ছিল তার বন্ধুদের সাথে, শামীম, আলমগীর, সজীবের সাথে। এদিকে তারা সবাই মিলে আড্ডা দিচ্ছে। ওদিকে মিস্টার জাহাঙ্গীর সাহেব এবং তার মিসেস আমিনা বেগম এবং মিস্টার সাইফুল আলম এবং তার মিসেস সুলতানা বেগম আরও কিছু বিজনেসম্যান এবং আত্মীয় স্বজন মিলে আড্ডা দিচ্ছে। তখনই বলে ওঠে মিস্টার জাহাঙ্গীর সাহেব, বন্ধু, এতদিন ছিলাম শুধু আমরা প্রাণ বন্ধু, আজকে হলাম আমরা বিআই সাহেব। বন্ধুত্বের সাথে সাথে সম্পর্কটাকে বিআইয়ের সম্পর্কে রূপান্তর করেছি। তোর কাছে আমাদের সম্পর্কটা কেমন লেগেছে? মিস্টার জাহাঙ্গীর সাহেবের কথা শুনে এবার উপস্থিত থাকা সবাই হেসে দেয়। হাসতে হাসতে শফিকুল আলম সাহেব বলে ওঠেন, বন্ধু, তুমি ঠিক বলেছ। আমার ছেলে আর তোর মেয়ে দুজনকে খুব ভালোবাসে এবং তাদের ভালোবাসাকে পূর্ণতা দিতেই আমরা তাদের বিয়ে দিয়েছি। তারাও খুব খুশি আর আমরাও এই সম্পর্কে অনেক খুশি। হ্যাঁ বেয়াই, আপনার ছেলেকে আমাদের মেয়ে জামাই করতে পেরে আমরা সত্যি ধন্য। আপনার ছেলে সত্যি লাখে একটা। ব্যবহার, শিক্ষাগত যোগ্যতা, ধন সম্পদ, সৌন্দর্যের দিক দিয়ে ভরপুর সোনার টুকরো ছেলে একটা আমাদের জামাই। কথাটা শুনে সবাই উচ্চস্বরে হেসে দেয়। আড্ডা দিচ্ছে। তখনই মিসেস সুলতানা বেগম বলে ওঠে, আরে বিয়ানি আর বিআই সাহেব, আপনারা শুধু আমার ছেলেরই প্রশংসা করছেন, কিন্তু আপনারা যে একটা সোনার টুকরো মেয়ে জন্ম দিয়েছেন সেটা কি আবার ভুলে গেছেন? আপনার মেয়ে দেখতে অসম্ভব সুন্দরী, মায়াবতী, লজ্জাবতী। আপনাদের মেয়েকে আমাদের ঘরের বৌমা করতে পেরে সত্যি আমরা ধন্য। আপনার মেয়ে আমাকে মা বলে ডাকে। আজকালকার মেয়েরা তো আন্টি, মম আরও কি কি বলে ডাকে, অথচ আপনার মেয়ে সরাসরি আমাকে নিজের মায়ের মতো ভালোবাসে। এরকম মেয়ে আর কোথায় পাই বলুন? যা বলেছেন বেআইনি, আমার মেয়েটা সত্যি অনেক লাকি যে আপনাদের মতো একটা এরকম লাকি পরিবার পেয়েছে। তুই যাই বলিস, তোর মেয়েকে যদি আমি আমার ঘরে নিয়ে আসি তাহলে কিন্তু তোর অফিসে আর আমার বৌমাকে যেতে দেব না। বৌমার যদি অফিস সামলাতে ইচ্ছে করে তাহলে সে আমার অফিস, আমার কোম্পানি সামলাবে। আরে বিআই সাহেব, আপনি কি যে বলেন না, বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে? আমাদের কি আর কোনো সন্তান আছে? আমাদের যা আছে সবই তো মারিয়ার। তাই মারিয়াকে আপনারা কিভাবে রাখবেন সেটা তো আপনাদের ইচ্ছা, তাই না? কারণ আমরা তো আপনাদের হাতে আমাদের একমাত্র মেয়েকে তুলে দিয়েছি। সবার মাঝে একরকম কথা দেখে আনন্দে উল্লাসে মেতে ওঠে সবাই। তখনই মিসেস সুলতানা বেগম বলে ওঠে, বিয়ানি এবং বিয়ান সাহেব, আপনারা কি যে বলেন না, আপনাদের মেয়ে তো আমাদেরই মেয়ে। আমরা তাকে আমাদের ঘরের বউ নয়, বরং আমাদের মেয়ে মনে করব, কারণ আমাদের তো আর কোনো সন্তানই নেই, তাই না? সেটাও তো। কথা বলার মাঝখানে মারিয়া তার বান্ধবীদের নিয়ে আড্ডা দিচ্ছে। সেখানে উপস্থিত হয় তার বন্ধুদেরকে নিয়ে। তারপর সবাই মিলে একসাথে আড্ডা দিতে থাকে।
এক পর্যায়ে মারিয়া বলে ওঠে, ফরহাদ, তুমি কি আমাকে তোমার জীবনের লাইফ পার্টনার হিসেবে পেয়ে খুশি হয়েছো? মারিয়া, তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। জানো ফরহাদ, আমার কত ইচ্ছে, কত স্বপ্ন যে আমার ভালোবাসার মানুষটা আমাকে খুব ভালোবাসবে, সে আমাকে আগলে রাখবে, বিপদে আপদে সব সময় নিজের পাশে রাখবে, যেমনটা তুমি আমাকে রাখো। তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার প্রথম বউ। ফরহাদের মুখে এরকম কথা শুনে উপস্থিত থাকা ইভা, তানহা, মাহি, ইকরা এবং ফরহাদের বন্ধুরা শামীম, আলমগীর, সজীব উচ্চস্বরে হু হু করে হাসতে থাকে। ইভা বলে ওঠে, আহারে, আমাদের ফরহাদ সাহেবের মনে হয় আরো অনেক বিয়ে করার ইচ্ছা আছে, কেননা যেভাবে বলল কথাগুলো। মারিয়া একথা শুনে রাগে রাগান্বিত চোখে তাকায় ফরহাদের দিকে। ফরহাদ মারিয়ার এরকম রাগী লোকে দেখে থতমত খেয়ে যায়। মারিয়া বলে ওঠে, কি বললি তুই? তোর আরো বিয়ে করার ইচ্ছা আছে? তুই কি বললি? আমি তোর প্রথম স্ত্রী এবং প্রথম ভালোবাসা। এ দ্বারা তুই কি বোঝাতে চাচ্ছিস? মানে তুই আরো ভালোবাসতে চাস, আরো বিয়ে করতে চাস? মানে না, কখন বললাম? তুই কি বললি? তার মানে আমি মিথ্যা কথা বলছি? আচ্ছা, মেনে নিলাম আমি মিথ্যা বলছি, কিন্তু এত সবাই আমরা ভুল শুনেছি কিছুক্ষণ আগেই বলে কথাটা। মারিয়া এবং ফরহাদের এরকম মিষ্টি ঝগড়া দেখে ইভা, তানহা, মাহি, ইকরা, শামীম, আলমগীর, সজীব হাসতে থাকে। আলমগীর বলে ওঠে, আরে ভাই, তুই তো কিছুক্ষণ আগেই বললি না। আচ্ছা বাদ দে, তুই তোর ভুল স্বীকার করে নে। আমাদের মারিয়া ভাবি কিন্তু ঠিকই বলেছিল। মারিয়া ভাবি ঠিকই তো। নিশ্চয়ই তোর আরো বিয়ে করার ইচ্ছা আছে নাকি? মানে ওই দুলা ভাই যদি আমাদের পিয়ারের বান্ধবী মারিয়ারে থুইয়া আর কারো সাথে যদি ইন্টু পিন্টু ইটিস পিটিস করার চেষ্টাও করে না, তাহলে আমরা আপনার শালিকাগুলো আপনাকে বাসের সাথে বেঁধে চ্যাং দোলা করে আমাদের বান্ধবী মারিয়ার বাসর ঘরে ঢুকাইয়া দিবে। এখন বুঝছেন তো? এই কথা শুনে সবাই উচ্চস্বরে হাসতে থাকে। হাসতে হাসতে যেন মেতে উঠেছে সবাই, যেন পুরো পার্টিটা একদম রঙে রাঙাচিত হয়ে উঠেছে। তখনই মারিয়া বলে ওঠে, চান্দু, আজকে তোমার রাতে খবর আছে, কারণ আজকে তো আমি আর এখান থেকে যাচ্ছি না। আজকে রাতে আমি তোমার সাথে তোমার ঘরেই শুবো, তখন তোমার ভালো করে এই ক্লাস নেব। কেমন তুমি আমাকে রেখে অন্য পেতনির সাথে ইন্টু পিন্টু করার ধান্দা আজ রাতে তোমার ভালো করে খালাস করব। বোঝাবো এই মারিয়া কি জিনিস। তোমাকে ওই মেয়ে কয় কি? আড্ডাটা পুরো মেতে উঠেছে। আড্ডার মাঝে জাহাঙ্গীর মিয়া স্টেজের উপর দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে হালকা হেসে বলে উঠবে, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকে আপনারা এখানে সবাই উপস্থিত হয়েছেন বিশেষ একটা কারণটা হচ্ছে শফিকুল আলম সাহেবকে স্টেজের উপরে দাঁড়িয়ে ওনার বিআইয়ের জাহাঙ্গীর মিয়ার কথা সাথে মাইক্রোফোনটা নিয়ে এবার উনি মাইক্রোফোনে বলে ওঠেন, আজকের কারণটা হচ্ছে আমার ছেলের জন্মদিন। তাই আমার ছেলের জন্মদিনে উপস্থিত হয়েছেন আপনারা গণ্যমান্য ব্যক্তিরা এবং আমার বিআইয়ের পরিবারের সাথে আমার আদরের মেয়ের মতো বৌমা। কথাটা শুনে স্টেজের মাঝে উপস্থিত হয় আমিনা। মিসেস আমিনা বেগম হচ্ছে মারিয়ার মা। এবার শফিকুল সাহেবের হাত থেকে মাইক্রোফোনটা নিয়ে আমিনা বেগম বলে ওঠে, তাই এই পার্টির মাধ্যমে আমরা আমাদের ছেলে এবং মেয়ের এঙ্গেজমেন্ট আবারও করতে চাচ্ছি। সাথে আপনাদের কাছে দোয়া প্রার্থনা, আপনারা আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন। আর কথা বলতে পারলো না আমিনা বেগম। আমিনা বেগম কথা বলা শেষ করার আগেই আমিনা বেগমের হাত থেকে মিসেস সুলতানা মাইক্রোফোনটা নিয়ে একটা চোখ লাগালো মুস্কি হাসি দিয়ে বলে ওঠে মাইক্রোফোন নিয়ে, তাই এই মুহূর্তে আমরা আমাদের আদরের ছেলে ও মেয়ে এবং আমার ছেলে ফরহাদ এবং আমার মেয়ের মতো আমার বৌমা মারিয়াকে স্টেজে ডেকে নিচ্ছি। মারিয়া এবং ফরহাদ, তোমরা যেখানে আছো দ্রুত স্টেজের উপরে চলে আসো। তাদের এরকম কর্মকাণ্ডে পার্টির সবাই উচ্চস্বরে হাসতে থাকে, যেন পুরো পার্টিটা আনন্দে মেতে উঠেছে। কথা শুনে সেখানে সবাই ফরহাদ ও মারিয়ার সাথে তার বন্ধু বান্ধবীরা এগিয়ে যায় স্টেজের সামনে এবং ফরহাদ। তারপর মারিয়া বলে ওঠে, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি মারিয়া, আর আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে আমার স্বামী ফরহাদ। আমরা দুজন পরিবারের মতামত এবং দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তাই আপনারা নিশ্চয়ই মারিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এবং ফরহাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি চেনেন, যে দুটো কোম্পানি বর্তমানে দেশের টপ স্থানে আছে। আজকের পার্টিটা আমার হাজব্যান্ড ফরহাদের জন্য রাখা হয়েছে তার জন্মদিন উপলক্ষে।
আরে ভাই আর বক্তব্য দিস না, এখন বাদ দে, অনেক সময় হলো, কেক কাটবো, খাওয়া দাওয়া করব, আর আনন্দ করব, এনজয় দ্য পার্টি। আমরা এখানেই কেক কাটবো, তাই আপনারা সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। আর অবশ্যই আপনারা কেউ না খেয়ে যাবেন না। অবশ্যই আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছি আমরা। খাওয়া দাওয়া করে এনজয় দ্য পার্টি, আনন্দ করে আপনারা আমাদের কাছ থেকে বিদায় নেবেন। ধন্যবাদ সবাইকে। তারপর মারিয়া, ফরহাদ, মিস্টার জাহাঙ্গীর সাহেব, শফিকুল আলম স্টেজ থেকে নেমে আসে এবং কেক কেটে একে অপরকে খাওয়াতে থাকে। তারপরে সবার সাথে খাওয়া দাওয়া করে পোলাও, কোরমা, চিংড়ি মাংসের ভুনা, মালাইকারি, লাল পোলাও, মিষ্টি পোলাও, জর্দা পোলাও, বিরিয়ানি, অটোমিলের সাদা ভাত, নানা খাবার খেয়ে যে যার মতো বিদায় নেয় পার্টি থেকে। আজকে জাহাঙ্গীর সাহেব এবং আমিনা বেগম থেকে যাবে ফরহাদের বাসায়, তাদের জামাইয়ের বাসায়। রাত 1টা বাজে। রুমের ভেতর খাটের ওপর শুয়ে আছে মারিয়া। ভিতরে প্রবেশ করে ফরহাদ শুয়ে আছে দরজা লাগিয়ে দিয়ে। খাটের ওপর এসে পড়ে মারিয়ার উপর আর বলে ওঠে ফরহাদ। আমি কি আপনাকে আদর করতে পারি? ফরহাদের কথা শুনে মুস্কি একটা হাসি দেয়। না, আমাকে তুমি আদর করতে পারবে না। আমি চাই না, আমাদের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু যতদিন না তোমার বাড়িতে চিরদিনের জন্য আসছি, ততদিন অবৈধভাবে তুমি আমাকে আদর করতে পারবে না। কিন্তু তুমি? কোনো কিন্তু নয়। দেখো ফরহাদ, প্রতিটা মেয়েই চায় যে তার স্বামী তাকে শুধুমাত্র বাসর রাতেই আদর করুক। আমি চাই তুমি আমাকে মন খুলে বাসর ঘরে আদর করবে, তার আগে নয়। তাই বলে তুমি আমাকে? দেখো, কোনো কিন্তু নয়। তুমি আমাকে আদর করতে পারবা না। তবে হ্যাঁ, তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারো, কিন্তু আমার সাথে কোনো দুষ্টুমি করতে পারবে না, ঠিক আছে? কারণ আমি চাই যখন আমি তোমার বাড়িতে বধূ বেশে চিরদিনের জন্য আসব, সেই দিনই সেই ভালোবাসার রাতে তুমি আমাকে আগলে নেবে তোমার বুকে। ওকে, ঠিক আছে, তোমার ইচ্ছা। মাই ডিয়ার সুইট স্বামী। কথাটা বলে চুমু খায় মারিয়া ও ফরহাদের ঠোঁটের ওপর একটা ছোট্ট করে আলতো কিস দিয়ে। দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ব্রেকফাস্ট করতে বসবে, তখনই সাইফুল আলম বলে ওঠে, ফরহাদ, আজ তোকে অফিসে যেতে হবে না, বৌমাকে নিয়ে সারা শহর ঘুর। বৌমার পছন্দ হয় সব কিছু কিনে দেবে, যেন কোনো অবজেকশন আমার কানে না আসে। মা, তোমার যা যা পছন্দ হয়, যা যা খেতে চাইবা, সব কিছু ওর কাছে বলবা। হ্যাঁ মা, তোমার শ্বশুর একদম ঠিক বলেছে। তোমার যদি কোনো সমস্যা হয় বা ফরহাদ যদি তোমাকে কোনো কিছু বলে, দ্রুত ফোন করবে আমাকে। ওকে আমি দেখে নিব। তোমার যা যা কেনার, যা যা লাগে, যা যা পছন্দ হয়, আজকে সারাদিন শুধু তুমি ওকে নিয়ে ঘুরবে। মা, এটা তোমার হাত খরচ। আম্মা, এটা কি প্রয়োজন ছিল? আপনার ছেলে তো আছেই, সে আমাকে কিনে দিবে নিজের টাকায়। শুধু শুধু আপনি এতগুলো টাকা আমাকে দিয়ে কেন টাকার অপচয় করছেন? আরে পাগলি মেয়ে, মা কি তার মেয়েকে টাকা দিতে পারে না? কথাটা শুনে হালকা দুফোঁটা নোনা পানি চোখ দিয়ে গড়িয়ে পড়ে মারিয়ার। মারিয়া মলিন সুরে বলে ওঠে সুলতানা বেগমের উদ্দেশ্যে, সত্যি মা, তোমার মতো শাশুড়ি আর তোমার মতো মা পেয়ে আমি সত্যি এই বাড়ির বৌমা হতে পেরে ধন্য। এত ভালোবাসা, এত স্নেহ, এত মমতা যেন সারা জীবন তোমরা আমাকে দাও। পাগলি মেয়ে আমার। তারপরে ফরহাদ মারিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে। আজকে সারাদিন তারা ঘুরবে, এখানে সেখানে, যেখানে ওখানে ঘুরবে, খাবে, দাবে, বেড়াবে আর আনন্দে মেতে উঠবে। সাথে নিয়েছে তাদের বন্ধু ও বান্ধবীদের, সাথে আছে ইভা, তানহা, মাহি, ইকরা, আলমগীর, শামীম, সজীব, সুচিব। সবাইকে নিয়ে আজকের আনন্দ করতে বের হয়েছে তারা সবাই মিলে। তারপর তারা অনেক আনন্দ উল্লাস করে মারিয়াকে মারিয়াদের বাড়িতে পৌঁছে দিয়ে দেয়। মারিয়া বলে ওঠে, কি ব্যাপার, তোমরা ভেতরে আসবে না? আসো, বাবা মার সাথে দেখা করে যাও। এতটা পথ এলে আর এতটুকু আসবে না? আজকে না অন্যদিন? এদিকে মারিয়া ইন্ডাস্ট্রিজের কোম্পানির ম্যানেজার নেমো খারামের বাচ্চা টাটা ভাই প্ল্যান করতে বসেছে কিভাবে তারা পুরো পরিবারকে মেরে ফেলে ধ্বংস করে দেবে। তাই সে তার প্ল্যান অনুযায়ী তার দলের ছেলেপেলেদের নিয়ে এসেছে গোলকধাঁধার মতো চিপা গলির মধ্যে কথাবার্তা বলছে। টাটা ভাইয়ের এমন কথায় মাসুম বলে ওঠে, বস, সব তো ঠিক আছে, কিন্তু কিভাবে কি করবে? আর এতগুলো টাকা, প্রায় 3000 কোটি টাকা। আরে বেটা, আমি হলাম টাটা। আমি সহ আমার 14 পুরুষের লোকেরা ছিল না ভালা। আমি যা করি নিখুঁতভাবে করি। জি ভাই, আমি বুঝলাম যে আপনি টাটা, কিন্তু করবেন কি করিয়ে? আবে, আমার হাতে যে কেমিক্যালটা দেখতে পারতেছিস, এই কেমিক্যালটা কোনো মতে শুধু তোরা গিয়ে তার জলের ট্যাঙ্কে মিশিয়ে দিবি। তারপরে জলটা খেয়ে বা তাদের শরীরে লাগলে তারা পুরোটাই হিপনোটাইজ হয়ে যাবে।
আমি যেভাবে তাদেরকে নাচাবো তারা সেভাবেই নাচবে, পুতুল নাচ। টুং 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 টাং টাং টিং টিং করে নাচবে তারা সবাই মিলে। ওকে ভাই, কেমিক্যালটা আমাকে দিয়ে দাও, আমরা এখনই বেরিয়ে পড়ছি উদ্দেশ্য সফল করার স্বপ্নে। এই নে, কেমিক্যালটা ভালো করে মিশ করে দিব এই জলে, তারপরে আমার খেলা দেখ। কথা মতো বেরিয়ে পড়ে টাটা ভাইয়ের লোকেরা, মাসুম, রানা, মাসুদ, সজীব, তৌহিদ, তৌফিক আরো অনেকে। পুরো বাড়িটাকে চারদিক দিয়ে পাহারা দিতে থাকে। ভেতরে প্রবেশ করে মাসুম, রানা, মাসুদ ছাদের উপরে গিয়ে পাইপের মাধ্যমে তারপর সেখান দিয়ে জলের ট্যাঙ্কে মিশিয়ে দেয় কেমিক্যাল। রাত 10টা বেজে গেছে। ফারহাদ আর মারিয়া ফোন চুপি চুপি প্রেম করছে। এদিকে মিসেস আমিনা বেগম এবং মিস্টার জাহাঙ্গীর সাহেব নাকি সরিষার তেল লাগিয়ে ঘুমোচ্ছে। দেখতে দেখতে রাত 12টা বেজে যায়। তারা তিনজন তাদের কাজে হাসিল করে তারা দলবল নিয়ে বেরিয়ে পড়ে টাটা ভাইয়ের গোপন আস্তানায়। সকাল হয়। সকালে মিসেস আমিনা বেগম ব্রেকফাস্ট বানানোর জন্য জলের ট্যাঙ্কের পানি ছেড়ে দিয়ে থালা বাসন ধুয়ে খাবার রেডি করে। এদিকে রেডি হয়ে যায় অফিসে যাওয়ার জন্য মিস্টার জাহাঙ্গীর সাহেব। ও হ্যাঁ, মারিয়াদের পুরো বাড়িটা কিন্তু সিসিটিভি ক্যামেরা দিয়ে সুরক্ষিত করে রাখা হয়েছে। কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করতে আসে মারিয়া। ঝলকে ঝলকসাই মারিয়া। শরবত খায় তিনজনেই 3 গ্লাস। ওই পানিতে কেমিক্যাল মিশানোর কারণে শরবতের সাথে সেই কেমিক্যাল অ্যালকোহলটা তাদের শরীরে প্রবেশ করে। রক্তের সাথে রগে রগে গিয়ে শিরায় শিরায় পৌঁছে যায় কেমিক্যাল। এক পর্যায়ে মাথার ব্রেন্ডে গিয়ে সেটা যুক্ত হয়। তারপর সেটাতে রস জমাট করতে শুরু করে, ব্রেন্ডের ওপর চাপ পড়তে শুরু করে। কিছুক্ষণের মাধ্যমেই তিনজনের রূপ বদল হয়ে যায়। তিনজনে হিংস্র হায়না হয়ে ওঠে। তারপর তারা একে অপরকে মারার জন্য হিংস্র হয়ে ওঠে। টেবিলের উপর ফল কাটা ছুরিটা মিস্টার জাহাঙ্গীর হাতে নিয়ে নেয়। তারপর সে ছুরিটা নিয়ে চালিয়ে দেয় মিসেস আমিনা বেগমের বুকের উপর। মুহূর্তের মধ্যেই বুক ভেদ করে এফর ওপর হয়ে যায়। এটা দেখে বসে থাকা মারিয়া উঠে গিয়ে ছুরিটা নিয়ে গলার মধ্যে চালিয়ে দেয় জাহাঙ্গীর সাহেবের। জাহাঙ্গীর সাহেব গলা কাটা মুরগির মতো ছটফট করতে 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 প্রাণ হারায়। তারপর মারিয়া রক্ত দেখে পাগল হয়ে ওঠে, উন্মাদ হয়ে ওঠে। ছুরি দিয়ে নিজের শরীরে নিজেই আঘাত করে আর বলে ওঠে, আহ উফ উমা, লাগছে। এসব বলছে আর নিজের শরীরে আঘাত করছে। এদিকের মারিয়া ফোন ধরছে না দেখে ফরহাদ ফোন দিচ্ছে মারিয়ার ফোনে, কিন্তু মারিয়া ফোন ধরছে না। মারিয়া এক পর্যায়ে নিজেকে আর সামলাতে না পেরে নিজের গলার মধ্যে নিজের ছুরি দিয়ে পোষ মারে। ছুরির গলার ভেতর দিয়ে এফর ওফর হয়ে যায়। গলায় ফিনকি কেটে গড় গড় করে তাজা রক্ত বের হতে থাকে। ছটফট করতে করতে প্রাণ হারায় মারিয়া। কিছুক্ষণের মধ্যে সেই বাড়িতে পৌঁছে যায় ম্যানেজার টাটা ভাই। তারপর মারিয়া এবং মারিয়ার মায়ের এবং মিস্টার জাহাঙ্গীর সাহেবের সিগনেচার নিয়ে এবং তাদের হাতের টিপসই নিয়ে পুরো সম্পত্তি নিজের নামে করে নিয়ে সেখান থেকে গায়েব হয়। অন্ধকার জগতের সেই কালো দুনিয়ার আন্ডারওয়ার্ল্ডে চলে যায়। এদিকে মারিয়াকে লাইনে পাচ্ছে না দেখে দ্রুত চলে আসে আলমগীর, শামীম, সজীব সহ ফারহাদ মারিয়াদের বাড়িতে। ভিতরে প্রবেশ করে দেখে পুরো ফ্লোরটা লাল রক্তের রক্তাক্ত হয়ে গেছে। এটা দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে ফরহাদের। ফরহাদ গুটি গুটি পায়ে সামনে এগিয়ে পড়ে থাকা লাশগুলো দেখে একেবারে চমকে ওঠে। দ্রুত পকেট থেকে ফোন বের করে অ্যাম্বুলেন্সকে আসতে বলে। মুহূর্তের মধ্যেই সেখানে পুলিশ এসে উপস্থিত হয়। ডাক্তার বলে ওঠে সেখানে ঘটনাস্থলে পুলিশের সামনে, ফরহাদের সামনে, তার গ্যাংয়ের সামনে। দেখুন মিস্টার ফরহাদ সাহেব, আমি দুঃখের সাথে জানাচ্ছি যে এই মর্মে আপনার শ্বশুর শাশুড়ি এবং আপনার হবু স্ত্রী এবং আপনার ভালোবাসার মানুষটি আর বেঁচে নেই। অনেক নৃশংসতার সাথে তারা মৃত্যুবরণ করেছে। এতটাই যন্ত্রণার সাথে তারা মৃত্যুবরণ করেছে যেটা বলার বাহিরে। কেননা তাদের শরীরের রগের রক্ত, শিরা উপশিরা প্রত্যেকটাই কাটা। আমার মনে হয় তাদের মার্ডারটা দেখে এমনটাই মনে হয়েছে যে তারা নিজেরাই নিজেদের হত্যা করেছে নৃশংসভাবে। কারণ এই ছুরিতে তাদের তিনজনেরই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। কেসটা ময়না তদন্তে দিলে আমার মনে হয় ভালো হবে, তারপরে পুরোটা জানা যাবে। তুমি দুঃখ পেও না ফরহাদ, আমি তোমাদের ফ্যামিলি ডাক্তার। ভেঙে পড়ো না, নিজেকে শক্ত করো। পুলিশ পুরো বাড়িটাকে তদন্ত করে দেখতে থাকে। এক পর্যায়ে ফরহাদের মনে পড়ে ও দৌড়ে গিয়ে কন্ট্রোল রুমে প্রবেশ করে। সেখানে গিয়ে দেখতে থাকে সিসিটিভি ফুটেজগুলো। চোখের সামনে স্পষ্ট দেখতে পায় তারা নিজেরা নিজেদের নৃশংসভাবে মেরেছে। মারিয়া নিজেকে নিজে যখন তিলে তিলে আঘাত করছিল এটা দেখে যেন ফরহাদের বুক ফেটে যায়। বুক ফেটে চিৎকার আসছিল ফরহাদের। ফরহাদ একটা ডকুমেন্ট আর বাকিটা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ খুঁজে বের করতে থাকে টাটা ভাইকে। এদিকে দেশের কেউ জানে না, পরিবারের কেউ জানে না যে
ফরহাদ ছিল একজন শান্তি কমিটির রক্ষা ক্লাবের পক্ষ থেকে সিডর। হ্যাঁ, সিডর হলো তাদের লিডার। সেই থেকে হন্য হয়ে করে খুঁজে বেড়াচ্ছে সিডর ওই টাটা ভাইকে। টাটা ভাইয়ের সকল অবৈধ কাজ কারবারকে ধ্বংস করে দিচ্ছে একে একে। টাটা খবর পেয়েছে ফরহাদ মারিয়ার পরিবার ও মারিয়ার খুন করার কারণে তাদের খুনের প্রতিশোধ নেওয়ার জন্য হন্য হয়ে তাদের খুঁজে বেড়াচ্ছে। তাই ফরহাদের দুর্বলতা তার বাবা মাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে, যাতে সে তাদের বিরুদ্ধে কথা বলতে না পারে। টাটা বলে ওঠে তার লোকদের উদ্দেশ্যে, শোন, আমি খবর পেয়েছি আমার কোম্পানির সাথে ওই সিডার ডিল করতে চলেছে। এই সুযোগে তার বাবা মাকে মেরে ফেলবে, দুনিয়া থেকে সরিয়ে দিবি যাতে সে আমার বিরুদ্ধে কথা বলতে সাহস না পায়। ওকে ভাই, ঠিক আছে। আজকে রাতে বা আজকে ওই সিডর আপনার কোম্পানির সাথে ডিল করার উদ্দেশ্যে যখনই বেরিয়ে যাবে, ঠিক তখনই তার বাবা মাকে পৃথিবী থেকে সরিয়ে দেবো আমরা সবাই মিলে। এদিকে বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় সিলেটের উদ্দেশ্যে ফরহাদ। ফরহাদ জানে না যে এটা আরেকটা কোম্পানি টাটা ভাইয়ের। কোম্পানির উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার সাথে সাথে বাড়ির মধ্যে প্রবেশ করে টাটা ভাইয়ের লোকেরা। মাসুম রানা, মাসুদ, সজীব আরও অনেকে একে একে ছুরি গুলি করে নৃশংসভাবে হত্যা করে মিস্টার শফিকুল আলম ও মিসেস সুলতানা বেগমকে। তারপর তাদের শরীরটাকে নৃশংসভাবে চাইনিজ কুড়াল দিয়ে জখম করে, যাতে তাদের মৃত্যুটা ভয় সৃষ্টি করে ওই ফরহাদের মনে। তারপর তাদের মৃত লাশটাকে সেখানে ফেলে তারা চলে যায়। দুদিন পর বাড়িতে এসে প্রবেশ করে পুরো বাড়ির চারদিক দিয়ে অন্ধকার। হঠাৎ করে পায়ে ঠান্ডা তরল জাতীয় কিছু স্পর্শ করে, এটা দেখে সে চমকে যায়। দ্রুত সে ঘরের লাইট জ্বালায়। জ্বালিয়ে তো চোখ ছানা পড়া, কেননা পুরোটা রক্তে রক্তাক্ত হয়ে গেছে। পায়ে হেঁটে খানিকটা সামনে গিয়ে দেখতে পায় যাতে দুটি লাশ পড়ে আছে। তার চোখের সামনে নিজের বাবা মার লাশ দুটো দেখে সেন্সলেস হয়ে পড়ে ফরহাদ। কিছুক্ষণের মধ্যে আলমগীর সহ চলে আসে তার দলবল। ফরহাদ আসার সময় তাদেরকে বলে দিয়েছিল। দ্রুত তারা ফরহাদকে নিয়ে হসপিটালে চলে যায়। দাফন কাফনের ব্যবস্থা করে এদিকে আলমগীর, কারণ লাশগুলোর অবস্থা খারাপ। এদিকে ফরহাদের আইসিইউতে রাখা হয়েছে। দাফন কাফন শেষ করে তারা ফরহাদের কাছে যায়। ফরহাদের নিয়ে বাসায় আসে। ফরহাদ বলে ওঠে, আমার বাবা মা দাফন ভালো করে হয়েছে তো? জি ভাই, আঙ্কেল আন্টির দাফন আমরা ভালোভাবেই করেছি। খোদার কসম, যে মেরেছে তার কলিজা বের করে খাবো আমি। ভাই, আপনার ল্যাপটপের সিসিটিভি ফুটেজ চেক করুন। তারপর আলমগীরের হাত থেকে ল্যাপটপটা নেয় ফরহাদ। ফরহাদ চেক করে পুরো বাড়ির সিসিটিভি ফুটেজ। তার বাবা মাকে নৃশংসভাবে হত্যা করেছে ওই টাটা ভাইয়ের লোকেরা। একটা যেন ছুরির আঘাত কলিজায় এসে লাগছে ফরহাদের। ফরহাদ যেন চিৎকার করে বুক ফেটে কান্না করছে। ফরহাদ চিৎকার দিয়ে বলে ওঠে, কুত্তার বাচ্চা, টাটা তোর রক্তে গোসল করবো আমি, রেডি থাক। এই ছিল অতীত। টাটা ভাই ও মারিয়া এবং মারিয়ার পরিবারের এবং সিডর ওরফে ফরহাদ ও কোনো পরিবারের বর্তমানে। টাটা ভাইয়ের লোকেরা হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে সিডরের দুর্বলতা, কিন্তু তারা কোনো মতেই সিডরের খোঁজ পাচ্ছে না। সিডরের দুর্বলতা বলতে তার বাবা মা ও ভালোবাসাই ছিল, যেগুলোকে মেরে ফেলেছে ওই টাটা। এদিকে মারিয়া ইন্ডাস্ট্রিজের কোম্পানির মালিক মারিয়া চৌধুরী মিটিং রুমের কনফারেন্স রুমে বসে অপেক্ষা করছে ফরহাদ ওরফে সিডরের জন্য। ফরহাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বর্তমানে এমডি ফরহাদের জন্য। পরপর 5-5টি গাড়ি মারিয়া চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কোম্পানির ভিতরে গিয়ে গাড়িগুলো থামায়। গাড়িগুলোর ভেতর থেকে বের হয়ে আসে ফরহাদ। ফরহাদ স্মার্ট স্টাইলিশ, পরনে স্যুট বুট, কোট টাই, চোখে সানগ্লাস, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে কনফারেন্স রুমের দিকে। ভেতরে প্রবেশ করতেই মারিয়া বলে ওঠে, আসুন মিস্টার ফরহাদ, আমার কোম্পানিতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। বসুন তাহলে, আর দেরি না করে আপনার সাথে ডিল ফাইনালের কথাগুলো বলে নিই। আমাদের কোম্পানির সাথে আপনার কোম্পানির মাত্র এক শর্তে আমাদের সাথে কাজ করতে পারবে। সেটা হচ্ছে আপনার কোম্পানিকে সৎ হতে হবে, কারণ সততাই মানুষের সৌভাগ্য এবং পরিশ্রমের সৌভাগ্য বয়ে আনে। আমার কোম্পানি রাজি আছে। দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের আজ থেকে যতগুলো ডিল হবে ঠিক ততগুলোই আমাদের দুই কোম্পানি যতদিন থাকবে ততদিন আমাদের সাথে ডিল করতে হবে। আপনি অন্য কাদের সাথে করবেন বা করছেন এটা আমাদের দেখার সময় নেই, কিন্তু আমাদের কাজের সাথে আমাদের ডিল করতে হবে। এই কাজেও আমার কোম্পানি একমত। তাহলে তো খুব ভালো। দ্বিতীয় শর্ত, আমাদের কোম্পানির সাথে আপনাদের কোম্পানির যাতায়াত থাকবে এবং আপনার কোম্পানি এবং আমার কোম্পানি, আমাদের দুই কোম্পানি যেটুকু আসে সেইটুকু কাজেরই হিসাব নেওয়া হবে
এবং এর বাইরে কাজের 2 কোম্পানির কোনো হিসেব দেওয়া নেওয়া হবে না। ওকে ঠিক আছে, এটাতেও আমার কোম্পানি একমত। ওকে ঠিক আছে, যেহেতু আপনি রাজি তাহলে আমিও রাজি। তাহলে চলুন এবং আমি আমার কোম্পানিতে আপনাকে ঘুরিয়ে দেখাই। ওকে। তারপর পুরো কোম্পানি ঘুরে দেখতে থাকে ফরহাদ। ধাপে ধাপে কোম্পানির সবকিছু দেখিয়ে দিতে থাকে মারিয়া ফরহাদকে। তারপর ফরহাদ তার অফিসের কর্মচারীদের এবং মারিয়াকে সাথে নিয়ে চলে যায় ফরহাদের কোম্পানিটা মারিয়াকে ঘুরে ঘুরে দেখাবে বলে। পুরো কোম্পানিটাকে ঘুরে দেখাচ্ছে ফরহাদ। কোম্পানিটা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। দুজন দুদিকে চলে যায়। রাত 9টায় টাটা বলে ওঠে, কিরে সবুজ মাসুদ, রানা মাসুদ, তোরা কি এখনো ওর দুর্বলতা খুঁজে বের করতে পারিসনি? আরে ওর পরিবারকে ধ্বংস করে দিয়েছি, ওর প্রেমিকাকে আমি মেরে ফেলেছি, ওর প্রেমিকার পরিবারকে মেরেছি, তারপরও সে কি করে আমার বিরুদ্ধে এত কথা বলার সাহস পায়? কলিজাটা বের করে খাবো আমি ওর। টাটা ভাইয়ের এরকম রাগ দেখে সবুজ, মাসুদ, রানা, মাসুম ঘাবড়ে যায়। মাসুম কি বলবে ভেবে পায় না, তবুও তোতলাতে তোতলাতে বলে ওঠে, ভাই আমরা তন্ন 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 করে খুঁজেছি, ওর দুর্বলতা বলতে আর কোনো কিছু নেই। যে দুর্বলতাগুলো ছিল সেগুলো আপনি একেবারেই দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছেন, তাই নতুন করে আমরা তার দুর্বলতা খুঁজে বের করতে পারছি না। না না, এটা কি করে হতে পারে? তার দুর্বলতা আছে। মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন তার একটা না একটা দুর্বলতা থাকে, আর ওই দুর্বলতাটাকেই খুঁজে বের করতে হবে, তবেই ওই সিডারকে মারতে পারবো আমরা, না হলে সে ভাঙবে তবু মচড়াবে না। ওকে ভাই ঠিক আছে, আমরা দেখছি, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা চারদিক দিয়ে আমাদের ছেলেপেলেগুলোকে লাগিয়ে দিয়েছি, তারা অবশ্যই খুঁজে বের করবে ওই সিডরের দুর্বলতা এবং ধ্বংস করে দিব সিডর সহ তার পাওয়ারকে। ওকে, যা করবি দ্রুত কর। আমি দ্রুত ওই সিডারের লাশটা আমার পায়ের সামনে চাই। ওর কাটা মাথা দিয়ে আমি ফুটবল খেলবো রে, ফুটবল। ওকে ভাই ঠিক আছে। তারপর তারা ফোন কেটে দেয়। এদিকে রাত 11টা বাজে। থানার মধ্যে এখনো বাতি জ্বলছে। তখনই থানার মধ্যে একটা ফ্লাক্স আছে। কনস্টেবল ফারুক সাহেব ফ্লাক্সটা বের করে ওসি সাহেবের রুমে নিয়ে গিয়ে বলে ওঠে হাঁপাতে হাঁপাতে, স্যার স্যার ওয়ার্নিং ওয়ার্নিং এসেছে স্যার। স্যার থানার ভিতরে কেউ একজন ওয়ার্নিং পাঠিয়েছে। কনস্টেবল সাহেবের কথা শুনে হকচকিয়ে ওঠে ওসি সাহেব। ওসি সাহেব তার হাতে থাকা স্মার্টফোনটা নিয়ে মিঠুন স্টোরি চ্যানেলের ভালোবাসা মাফিয়ার গল্পের লাভ স্টোরি শুনছিল। তখনই কনস্টেবল সাহেব বলে ওঠে কথাগুলো, আরে আরে ফারুক সাহেব, কি হয়েছে? এভাবে চিৎকার করছেন কেন? কিসের ওয়ার্নিং? কোন ওয়ার্নিং? কার ওয়ার্নিং? দ্রুত বলুন। কথাগুলো শুনে কনস্টেবল ফারুক সাহেব ঘাবড়ে গিয়ে বলে ওঠে, স্যার আপনি গল্প শুনবেন, ওই মিঠুন স্টোরি চ্যানেলের নাকি কেস সলভ করবেন। আরে ভাই তুই জ্ঞান দেওয়া বন্ধ কর। তুই মিঠুন স্টোরি গল্পগুলো যে হেব্বি লিখে না, শুনলে পুরো পাগল পাড়া হয়ে যাবে। আচ্ছা যাই হোক, বল কোনো কেস কিসের ওয়ার্নিং? স্যার থানার মধ্যে একটা ফ্যাক্স এসেছে, আর ওই ফ্যাক্সে লেখা আছে ওয়ার্নিং দ্য ক্লিয়ার বয় ইজ মধ্যরাতের খুনি। শহরে নাকি এবার 4টা মার্ডার করা লাশ পাওয়া যাবে। এটা নিয়েই ওয়ার্নিং দিয়েছে সেই মধ্যরাতের মায়াবী খুনি। মার্ডার? ও মাগো, কি বলো? কার মার্ডার? কিসের মার্ডার? কোনো কিছু উল্লেখ করা নেই, না হলে ব্যাটাকে বাঁচাবো কিভাবে? স্যার ওখানে কোনো কিছু লেখা নেই, ওগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। আরে ধুর ভাই, এত বড় শহরে কারে কোথায় খুঁজে বেড়াবো? ওসব আমি পারবো না, মরার পর তদন্ত করব। ওকে স্যার ঠিক আছে, তাহলে আমি এখন যাই। যাও। থানার মধ্যে ওসি ওয়ার্নিং পাওয়ার সত্ত্বেও কোনো পদক্ষেপ না নিয়ে চুপচাপ থানার মধ্যে বসে মিঠুন স্টোরি চ্যানেলের লাভ স্টোরি মাফিয়া গল্পগুলো দেখার সাথে শুনতেও থাকে। এদিকে টাটা ভাইয়ের লোকেরা হগ্ন হয়ে খুঁজে বেড়াচ্ছে সিডরের দুর্বলতাকে, কিন্তু খুঁজে পায় না। ও হ্যাঁ, আপনাদের বলতে ভুলে গেছি, মারিয়ার আত্মাটাকে এরই মধ্যে সিডর তার শান্তির জন্য ছোট্ট করে একটা দোয়ার আয়োজন করে। পরিবেশটা কিছুদিনের মধ্যে শান্ত হয়ে যায়, আর তেমন শোনা যায় না তেমন মারিয়ার উৎপাত, নয়তো শুধু মারিয়ার উৎপাত। এদিকে সিডরের কথাই শামীম, আলমগীর, সজীব তাদের দলের ছেলেপেলেদের নিয়ে খুঁজতে থাকে সজীব আর রানাকে। শহরের অন্ধকারে নাইট ক্লাবে বসে ড্রিঙ্কস করছে তারা। নাইট ক্লাব বন্ধের সময় রাস্তা থেকে ক্লোরোফর্ম ইউজ করে তুলে আনে সজীব আর রানাকে। সজীব রানাকে চেয়ারের সাথে বেঁধে ফেলা হয়েছে, এখনও জ্ঞান ফিরেনি। রুমের মধ্যে গুটি গুটি পায়ে প্রবেশ করছে সিডর। সিডর প্রবেশ করছে দেখে পিছন থেকে
একটা সোফা সেটে নেতার পেছনে রাখে, সোফার উপরে পায়ে পা দিয়ে বসে পড়ে, সাথে একটা ব্র্যান্ডের সিগারেট খেয়ে ধোঁয়াগুলো টানতে থাকে আপন মনে আর উড়িয়ে দিতে থাকে রানা ও সজীবের মুখে। কিছুক্ষণের মধ্যে রানা ও সজীবের জ্ঞান ফিরে আসে। মিটমিট করে তারা চোখ খোলে। পুরো রুমটা আবছা আবছা অন্ধকারে ছেয়ে গেছে। পুরো রুমটায় আলোয় আলোকিত করে দেওয়া হয়। হঠাৎ করে এমন কিছু চমকে ওঠে রানা ও সজীব। রানা ও সজীব কোনো কিছু বুঝতে পারে না। রানা ও সজীব ভয়ে ভয়ে বলে ওঠে, কে তোমরা? আমাকে এখানে কেন তুলে এনেছো? আমাকে যেতে দাও বলছি। তোমরা জানো না তোমরা কাদের তুলে এনেছো? রানার মুখে এরকম কথা শুনে এবার সিরোর রেগে গিয়ে কানের নিচে গলার উপরে গালের মধ্যে মারে বেশ কয়েকটা থাপ্পড়। থাপ্পড় খেয়ে পুরো দুনিয়া দাড়ি ঘুরে থাকে। চারদিকটা অন্ধকার ও ঝাপসা দেখতে থাকে। সঠিক করে বলতে পারে না সামনে কে বা আছে বা কি আছে, কে বা তাকে থাপ্পড় মেরেছে। থাপ্পড়ের শব্দ শুনে এবার সজীব বলে ওঠে, কে ডাবে? আমাদের থাপড় মারছিস? তোর এত বড় করে যা, তুই জানিস না আমরা টাটা ভাইয়ের লোক? আর টাটা ভাইয়ের 14 গোষ্ঠী ছিল টাটা। টাটা ভাইয়ের মতো হিংস্র আর ক্ষুধার্ত যাকে ধরে তাকে মেরে ফেলে, আর যাকে সাইজ করে তাকে একেবারে হসপিটালে পাঠিয়ে দেয়। টাটা ভাইয়ের নামটা শুনে উচ্চস্বরে হাসতে থাকে সিডার। সিডার হাসতে হাসতে বলে ওঠে, হি হি হি, টাটা। আমি কি জিনিস সেটা তো টাটা ভাই ভালো করেই জানে। কে রে তুই বে? তুই আমাদের চিনিস না। টাটা তার কাজে আর আমরা আমাদের কাজে। আবে বেটা, তুই কার সাথে কথা বলছিস জানিস? 200টা মার্ডারের কেসের আসামি আমি। তোকে মেরে ফেলতে দুবার ভাববো না আমি। আর তুই জানিস আমি কে শালা? আমি ধরিয়া জবাই করি, সাইজ করি আর খুন করি। আর তুই তুলে এনেছিস আমাদেরকে? আরে নিজের জীবনের কি তোদের মায়া নেই? যদি নিজের ভালো চাস তো আমাদের ছেড়ে দে, ভালোই ভালো এখান থেকে যেতে দে। আর না হলে আমরা যদি ছাড়া পাই তাহলে তোকে একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবো রে। সজীবের মুখে এটা শুনে উপস্থিত থাকা সবাই উচ্চস্বরে হাসতে থাকে। সবাই আলমগীর, ফরহাদ, সিরোর, শামীম, সজীব, রাজ, রাহাত, তৌফিক, সালাম, বরকত, জব্বার আরো অনেকে। তাদের এরকম হাসি দেখে এবার রানা বলে ওঠে, কিরে বেটা, আমাদের বসের নাম শুনে কি ভয় পেয়ে গেলে নাকি? যে এভাবে পাগলের মতো হাসছিস তোরা সবাই মিলে? পাগলের মতো একটা উচ্চস্বরে হাসি দিয়ে দেয়। তার এই হাসিতে যেন পুরো বিল্ডিংটা থরথর করে কাঁপছে। কোনো কথা ছাড়া এবার পাশে একটা সিলিন্ডারের পাইপ নিয়ে একের পর এক উড়াধুরা মারতে থাকে। শরীরে যেখানে সেখানে এখানে ওখানে রক্ত বের করে দিয়েছে। মার সহ্য করতে না পেরে রানা আর সজীব বলে ওঠে, বস আমাদের আর মেরো না। আমাদের এবারের মতো ছেড়ে দাও। আমরা ভুল করে ফেলেছি, অন্যায় করেছি। আমরা শিকারে গেলাম, আমরা পাপী। রানাকে আর বলার সুযোগ না দিয়ে সজীব গিয়ে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় হুমড়ি খেয়ে পড়ে। ফরহাদের পায়ের উপর চুমু খেয়ে বলে ওঠে, ভাই আমরা ওই টাটার কথায় এসব করেছি, আমাদের প্রাণটা ভিক্ষা দেন ভাই। আমরা আর এরকম মার সহ্য করতে পারছি না। এর থেকে ভালো একেবারে নিজেই মরে যাওয়া। সজীব কথাটা বলে আলমগীরের হাতে থাকা বন্দুকটা হাতে নিয়ে পরপর নিজের বুকে 3টে গুলি করে থরথর করে বুকের ভেতর থেকে গড় করে রক্ত বের হতে থাকে। ছটফট করতে করতে গলাকাটা ছাগলের মতো সেখানে মৃত্যুবরণ করে। এটা দেখে সাথে সাথে রানাও সজীবের উপর থেকে বন্দুকটা হাতে নিয়ে নিজের মাথায় পরপর 3টে বুলেট ঢুকিয়ে দেয়। মাথা এফোর হুপর হয়ে দেয়ালে গিয়ে গেঁথে যায়। সেই বুলেটগুলো কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা নিজেদের মৃত্যুর স্বাদ গ্রহণ করে। টাটা ভাইয়ের পরিচয় দেবে না বলে কি আর করার। ফরহাদ বলে ওঠে, লাশগুলো ওদের আস্তানায় ফেলে আয়। ফরহাদের কথা মতো লাশ দুটোকে নিয়ে চলে যায় তাদের আস্তানায় ফেলে দিতে। এদিকে ফরহাদ গাড়ি নিয়ে চলে আসে তার নিজ বাসায় এসে ফরহাদ লাশ দুটোর ছবি 2টা প্রিন্ট করে পাঠিয়ে দেয় থানার পার্সেল করে। বাইরে ডিউটিরত অবস্থায় আছে ফারুক সাহেব। কুরিয়ার সার্ভিসের একটি ছেলে গিয়ে বলে ওঠে, স্যার এই নিন, আপনাদের থানার নামে কেউ একজন কুরিয়ার সার্ভিস করে পার্সেল পাঠিয়েছে। জানি না পার্সেলের ভিতরে কি আছে, খুবই হালকা। পার্সেল মানে কিসের পার্সেল? কার পার্সেল? কে পাঠিয়েছে পার্সেল? কেন পাঠিয়েছে পার্সেল? কোনো কিছু বলেনি আপনাকে? না তো স্যার, আমাকে তো বলেনি যে কি এটা কিসের পার্সেল, কার পার্সেল, কেন পার্সেল দিয়েছে, আর থানায় বা কেন দিয়েছে। এটা তো সে নিজেই দিতে পারতো, কিন্তু এসব কোনো কিছু উল্লেখ করেনি। এই পার্সেলটা তো এখন তাহলে ওসি স্যারকে দিতে হবে। আচ্ছা ভাই, এটাতে আমার সই লাগবে নাকি? আমার যেহেতু এখানে কোনো কিছু উল্লেখ করা নেই, সেক্ষেত্রে কেউ একজন সই দিলেই হবে।
কুরিয়ার সার্ভিসের ছেলেটি কথা মতো ফারুক সাহেব সেটাতেই সই করে দিয়ে ছেলেটি চলে যায়। ফারুক সাহেব ও রুমে প্রবেশ করে আর বলে ওঠে, স্যার আপনার নামে পার্সেল এসেছে, এই নিন পার্সেলটা পড়ে দেখুন, আর দেখুন পার্সেলের ভিতরে কি আছে। ওসি সাহেব কোনো কথা ছাড়াই পার্সেলটা খুলে দেখে। পার্সেল দেখে তো একেবারে জর্জরিত চমকে ওঠে ওসি সাহেব আর চিৎকার দিয়ে বলে ওঠে, ও মাগো, এটা কিসের পার্সোনাল? দুটো জীবন্ত লাশ কেউ একজন নৃশংসভাবে হত্যা করে ফেলে গেছে। স্যার পড়ে দেখুন কি আছে ওতে লেখা। ফারুক সাহেব, এতে লেখা আছে, ওই ব্যাটার ওসি, আমি হলাম সিডর, এই দুইটা হালারে করেছি মার্ডার। এদের লাশগুলো খুঁজে বের করে এর বসকে গিয়ে ধর, না হলে তোর জীবনকে এদের মতো সমাধি ঘটাবে। মাইন্ড ইট, আমি হলাম সিডর। ওসির মুখে এটা শুনে ফারুক সাহেব কোনো কথা বলে না, মাথা নিচু করে সুরসুর করে ওসির কেবিন থেকে বেরিয়ে যায়। ওসি সেটা দেখে হা করে তাকিয়ে আছে। ওসি কি করবে কোনো কিছু ভেবে পায় না। অন্যদিকে টাটা রানা আর সজীবকে খুঁজে পাচ্ছে না দেখে বলে ওঠে, মাসুম আর মাসুদ, কি ব্যাপার? রানা আর সজীবকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? তাদেরকে যে কাজটা দিয়েছিলাম কাজটা এখনো হয় নাই কেন? টাটা ভাইয়ের কথা শুনে মাসুম এবং মাসুদ কি বলবে কোনো কিছুই ভেবে পায় না, কেননা সত্যি তো রানা আর সজীব নিখোঁজ। তবুও বলে ওঠে মাসুদ আর মাসুম, ভাই আমরা দেখছি ওরা দুজনেই নিখোঁজ। আমরা কোনো সুরাহা পাচ্ছি না যে ওরা কিভাবে নিখোঁজ হলো। আমাদের মনে হয় সিডরের লোকেরা ওদেরকে তুলে নিয়ে গিয়েছে, কারণ এরা তো ওদের বিষয়ে খবর নিতে গিয়েছিল। সুযোগ বুঝে ওরা তুলে নিয়ে গেছে। সিডর ও সিট, তার মানে ওরা সিডরের হাতে ধরা পড়েছে। হয়তো এতক্ষণে নৃশংসভাবে মেরে ফেলেছে তাদেরকে, এবং আমার আস্তানার সম্পর্কে যদি তারা বলে দেয় তো সব শেষ হয়ে যাবে। ভাই আপনি এত উত্তেজিত হবেন না। হ্যাঁ ভাই, আপনি শান্ত হন, আমরা ব্যাপারটা দেখছি। আরে নাম আমার টাটা, দিন দিন আমার কাজগুলো হয়ে যাচ্ছে ফাটা। দ্রুত আমার জন্য একটা পার্টির ব্যবস্থা কর। আমি মদের সাথে ঝুমকো নাচ রে, কোমর দুলায়া দে নাচের রাব্বানুর মা। টাটা ভাইয়ের কথা মতো কোনো কথা ছাড়াই বেরিয়ে পড়ে গোডাউন থেকে মাসুদ আর মাসুম। টাটার কথা মতো সেই পার্টির আয়োজন করার জন্য বাজারের মধ্যে প্রবেশ করে। দুজন মানুষের আড়লে সবকিছু ঠিকঠাক করে হায়ার ঠায়ার করে দুজন আবার গোডাউনের উদ্দেশ্যে রওনা দেয়। বাজারের মধ্যে তাদেরকে দেখে ফেলেছিল সিডরের এক লোক নাম রনি। রনি ফোন করে আলমগীরকে বলে ওঠে, হ্যালো ভাই, আপনি বর্তমান কোথায়? বাজারের মধ্যে দেখলাম টাটা ভাইয়ের কাছের লোক ডান হাত আর বাম হাত বাজারে এসেছে। তোর কথা আমি বুঝলাম না। ডান হাত আর বাম হাত মানে কে তারা? ভাই তারা হচ্ছে একজন মাসুদ আর একজন হচ্ছে মাসুম। দুজনে এসেছে বাজারে পার্টির জন্য আয়োজন করতে। তুই ওদেরকে ফলো কর, আমি কিছু সময়ের মধ্যে ছেলে পেলে পাঠিয়ে দিচ্ছি, তুই নিয়ে আয় গোডাউনে। ওকে ভাই, দ্রুত আপনি ছেলে পেলে পাঠিয়ে দিন। একা আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়, তাই যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দিন। কথা মতো তাদেরকে তুলে নিয়ে চলে যায় বাজার থেকে গোডাউনে। চেয়ারের সাথে তাদেরকে বেঁধে রাখা হয়েছে। ফরহাদ এসে জিজ্ঞাসা করে, কোনো ভূমিকা ছাড়াই সত্যি কথা বল। কি বলবো? তোদের বস কোথায়? কথাটা শুনে রেগে গিয়ে লোহার রড দিয়ে মারতে থাকে ফরহাদ মাসুম ও মাসুদকে। মারতে মারতে মুখের ভেতরে দাঁত কপাটি একেবারে ভেঙে ফেলেছে। তারা এত মার খাওয়ার পরেও মুখ খুলছে না দেখে তারা প্ল্যান করে যে তাদেরকে একটা পালানোর সুযোগ দেবে, এবং তারা পালিয়ে যখন চলে যাবে টাটা ভাইয়ের স্থানে, তখন সেখানে উপস্থিত হবে ফরহাদ ওরফে সিডর ও তার দলবল। পরিকল্পনা অনুযায়ী তাদের হাতের বাঁধন আলগা করে দেয়। তারপর রুমের দরজা খুলে রেখে সবাই সেখান থেকে চলে যায়। এদিকে অনেক মার খাওয়ার ফলে তাদের শরীরে অনেক ব্যথা। রক্তাক্ত শরীর নিয়ে মাসুম আর মাসুদ আলগা করা রশির বাঁধন কষ্ট করে খুলে রুমের ভেতর থেকে দরজা ভেদ করে বাইরে বের হয়ে গুটি গুটি পায়ে বাজারে এসে অটো ধরে চলে যায় টাটা ভাইয়ের গোপন স্থানে, এবং তাদের দুজনকে ফলো করে চলে যায় সিডর তার দলবল। পার্টিতে সেখানে গিয়ে মাসুম আর মাসুদ টাটার উদ্দেশ্যে বলে ওঠে, টাটা ভাই, নিজের জীবন নিয়ে অনেক কষ্টে পালিয়ে এসেছি সিডরের হাত থেকে। হ্যাঁ ভাই, সিডর আজকে আমাদের মেরে ফেলছিল আপনার পার্টি আয়োজন করতে গিয়ে, আর আমাদের বাজার থেকে তুলে নেয়। আর তারপর গোডাউনে নিয়ে গিয়ে তাদের অনেক মারধর করে। তাহলে তোরা এখানে ফিরে এলি কিভাবে? ভাই সেখান থেকে আমরা পালিয়ে এসেছি ভাই। আরে শালা হালার পুতিরা, তোরা তো আমায় মারলি রে। তোরা পালিয়ে আসিসনি, বরং
তোদের তারা ছেড়ে দিয়েছে যাতে তারা আমার ঠিকানা পর্যন্ত পৌঁছে যেতে পারে। কি বলেন ভাই, এত সব তো আমরা ভেবে দেখি নাই। দ্রুত তাহলে আমাদের এই জায়গাটা পদত্যাগ করতে হবে। কথাটা বলার সাথে সাথে টাটা, মাসুম ও মাসুদ যখনই সেখান থেকে পালাতে যাবে তখনই দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফরহাদ ও তার দলবল। হাতে বন্দুক, ফরহাদের হাতে স্নাইপার। কোনো কথা ছাড়াই শুট করতে থাকে। বুম বুম করে গুলি চালাতে চালাতে পুরো শ্মশান ঘাট লাগিয়ে দেয় সে হল রুমটাতে। মুহূর্তের মধ্যেই সেখানে উপস্থিত থাকা টাটা ছাড়া সবাইকে মেরে ফেলে। হাজার হাজার গুলি চালানোর ফলে মৃত্যুর স্বাদ গ্রহণ করে উপস্থিত থাকা হাজার হাজার গণ্যমান্য ব্যক্তিরা সহ টাটার লোকেরা। ফরহাদ বলে ওঠে, শালা কুত্তার বাচ্চা, এখন আমার হাত থেকে বাঁচবি কি করে? দেখ, নাম টাটা, আমি পারি না এমন কোনো কাজ নেই এই দুনিয়াতে রে বেটা। হয় আমাকে মেরে ফেল কোনো প্রশ্ন ছাড়াই, আর না হলে আমি বেঁচে গেলে এখান থেকে যেতে পারবি না। বেঁচে তুই বেটা। গম্ভীর গলায় একটা হাসি দেয় উচ্চস্বরে। স্নাইপারটা তার মুখের ভিতর ঢুকিয়ে দিয়ে বন্দুক যতক্ষণ বুলেট ছিল সবগুলো চালিয়ে দেয় তার মুখের ভিতর দিয়ে। পর মুহূর্তের মাধ্যমে গলাকাটা মুরগির মতো ছটফট 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 করতে করতে প্রাণ হারায় টাটা। তারপর পুরো বাড়িটাকে লাশগুলোর উপরে পেট্রোল দিয়ে পুড়ে বাড়িটাতে বোম ফিট করে আগুন জ্বালিয়ে দিয়ে বোম করে ফাটিয়ে দিয়ে চলে আসে। তারপর গোরস্থানে গিয়ে তাদের সকলের কবর জিয়ারত করে চলে আসে তার বাড়িতে। পরের দিন সকালে অফিসে গিয়ে দেখেন তার অফিসের কেবিনে বসে আছে মারিয়া। মারিয়া ফরহাদকে দেখে বলে ওঠে, মিস্টার ফরহাদ সাহেব, আপনার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। আমি আপনার A to Z ব্যাকগ্রাউন্ড চেক করলাম। আমার ফ্যামিলিতে তেমন কেউ নেই, আপনি একা মানুষ। আচ্ছা যাই হোক, বিকেলে বা টিফিন টাইমে আমার অফিসে চলে আসবেন। আপনার সাথে কিছু আমার জরুরি ফাইল সাইন করার লাগবে। যে ডিলটা আপনার সাথে করেছি ওই ডিলের ডকুমেন্টস ফাইলে। ওকে, ঠিক আছে। ওকে মিস্টার ফরহাদ, দ্রুত চলে আসবেন, কারণ টিফিন টাইমে আমার কাজ কম থাকে এবং সুযোগ বুঝে আপনার সাথে আমি ডিলগুলোর ফাইলগুলোতে সই করাতে পারবো। দেখতে দেখতে সময় হয়ে যায়, অফিস থেকে বেরিয়ে যায় ফরহাদ সাহেব। মারিয়ার অফিস গিয়ে কেবিনে বসে থাকে মারিয়ার অপেক্ষাতে। অফিসে সকল স্টাফ গেছে খাওয়া দাওয়া করতে। পুরো কেবিন ফাঁকা, পুরো হলরুম ফাঁকা কাজের। এদিকে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়ায় ফরহাদ। বাথরুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে হঠাৎ এমন হওয়াতে চমকে যায় মারিয়া। মারিয়া আর কোনো কিছু না ভেবে মারিয়া এক চিৎকার। আহ আহ আহ। এদিকে ফরহাদ না জেনে না বুঝে ঢুকে পড়ে বাথরুমে। মারিয়া তখন অফিসের বাথরুমে গোসল করছিল। মারিয়াকে এই অবস্থায় ঠিক ওইরকম পরিস্থিতি দেখে ফরহাদের শরীরের লোমগুলো খাড়া হয়ে যায়। মারিয়ার এরকম চিৎকার দেওয়াতে সেখান থেকে বেরিয়ে পড়ে ফরহাদ। কেবিনে এসে হাঁপাতে থাকে চিৎকার শুনে। কেবিনে প্রবেশ করে ক্যান্টিনে থাকা অফিসের স্টাফগুলো। কিছুক্ষণ পর বাথরুম থেকে বের হয়ে মারিয়ার শরীরে চুল ভেজা আর কেবিনে ফরহাদ সাহেবকে দেখে বলে ওঠে সাইফুল, ম্যাম কি হয়েছে আপনার? আপনি এভাবে চিৎকার করলেন কেন? কোনো সমস্যা হয়েছে ম্যাম? আপনি আমাদের বলতে পারেন। হে ম্যাম, আপনার কি হয়েছে? আপনি এভাবে চিৎকার করলেন কেন? আমরা না খেয়ে ক্যান্টিন থেকে চলে এলাম আপনার এরকম ভয়ঙ্কর চিৎকারে। হ্যাঁ ম্যাম, আপনি বলুন আপনার সাথে কি হয়েছে। প্লিজ ম্যাম, চুপ করে থাকবেন না, না হলে স্যারকে আমরা কি জবাব দেব? তোমরা সবাই চুপ করো, ম্যামকে একটু তো বলতে দাও। ওনার সাথে কি হয়েছে? উনি কি দেখে ভয় পেয়েও এত জোর চিৎকার করে দিলেন? মারিয়া কোনো কথা না বলে চুপ করে আছে। এটা দেখে বলে ওঠে তোহা ও খালেক সাহেব, ম্যাম বলুন, চুপ করে থাকবেন না। আপনার সাথে কি হয়েছে আমাদের বলুন ম্যাম, আমরা শুনেছি আপনার বিষয়টা। ম্যাম, আপনি এভাবে কাঁদছেন কেন? আমাদের তো বলুন কি হয়েছে, আর এভাবে ফরাজ সাহেব ঘাবড়ে আছে কেন? অনেকক্ষণ পর মারিয়া বলে ওঠে, আমি বাথরুমে ফ্রেশ হয়েছিলাম, ফরহাদ সাহেব সে সময় গিয়ে। এটা শুনে উপস্থিত থাকা সকলে যখন ফরহাদ সাহেবকে কথা শোনাতে যাবে তখনই ফরহাদ বলে ওঠে, আমি জানতাম না যে উনি ভেতরে ছিল, আমি তো না জেনে গেছি ভেতরে। মারিয়া আর কোনো কিছু বলতে যাবে তখনই অফিসের সিসিটিভি ফুটেজ সাইবারে কর্মচারী এসে বলে ওঠে, আরে ভাই আপনারা দাঁড়ান, আমি আমাদের অফিসের সিসিটিভি ফুটেজ দেখলাম। ম্যাডাম তো ভিতরে ছিলেন এবং ভিতরে কোনো সিসিটিভি ফুটেজ নেই, শুধু ওনার কেবিনের ভিতরে আছে এবং বাইরে অফিসে আছে। আমি পুরো সিসিটিভি ফুটেজে চেক করে দেখলাম, এখানে ফরজ সাহেবের বা ম্যামের কোনো দেশ নেই। ম্যামই তো দরজাটা লাগায়নি, সেই জন্য ভুল কর্মে ফরজ সাহেব ভিতরে চলে গেছে। এটা অনাকাঙ্ক্ষিত ঘটে গেছে, তাই কেউ দয়া করে বাজে মন্তব্য করবেন না।
স্যার এবং ম্যামের জন্য এই ঘটনাটা ঘটে যাওয়া ভালো একটা পরামর্শ দিতে হবে ওনাদেরকে। আপনারা কি বলেন? যাতে ম্যাম এবং স্যারের কোনো সমস্যা না হয়, কারণ আমরা দুই কোম্পানি একটা ডিল করতে চলেছি। আমাদের একটা ভুলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কি বলেন আপনারা? আমার মতে তখন তারা অবিবাহিত, তাহলে বিয়ে দেওয়া উচিত। যেহেতু দুজনেরই দোষ নেই এবং ভুলবশত হয়ে গেছে, সেক্ষেত্রে বিয়ে করে নেওয়াটাই ভালো হবে। হ্যাঁ স্যার এবং ম্যাম, আপনারা দুজনকে বিয়ে করে নিন, খুব ভালো হবে। এতে দুই কোম্পানির আরও উন্নত হবে, কারণ আমরা একটা নতুন ডিলে তৈরি করতে চলেছি। অফিসের কর্মচারীদের কথা মতো এবং তাদের মতামত শুনে মারিয়া এবং ফরহাদ বলে ওঠে শান্ত কণ্ঠে, আপনাদের পরামর্শ অনুযায়ী আমি ফরহাদ সাহেবকে বিয়ে করতে রাজি আছি। যেহেতু উনি এখনও অবিবাহিত একজন ভালো মানুষ, আজ যেহেতু ওনার সাথে আমার কোম্পানির একটা ডিল হয়েছে, যখন আমরা স্বামী স্ত্রী হব তখন এই ডিলটাতে আরও আমরা ভালো করে কাজ করতে পারবো। আপনাদের কথা মতো এবং সহযোগিতায় আমরা নতুন সম্পর্কে আমি ওনার সাথে বিয়ের পিঁড়িতে বসতে রাজি আছি। মিস মারিয়ার যখন আমাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই, তাহলে আমার ওনাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই। আপনাদের মতামত এবং সহমতে এবং ভালো পরামর্শে আমি ওনাকে বিয়ে করতে রাজি আছি। মারিয়া ও ফরহাদের কথা মতো কাজী সাহেব ডেকে এনে অফিসে তাদের বিয়ে দেওয়া হয়। তারপর তারা তাদের নতুন পথ চলা শুরু করে। এখনও তাদের বাসর ঘর সাজানো হয়নি বা একে অপরের প্রতি কোনো ফিলিংস তৈরি হয়নি, তাই তাদের এখনও বাসর হয়নি। অফিসের কাজ প্রতিনিয়ত চলছে, সংসারও তাদের ভালোই চলছে, কিন্তু এখনও একে অপরের কাছে টেনে নেওয়া হয়নি। দেখতে দেখতে চলে যায় একটা মাস। ধীরে ধীরে মারিয়া ফরহাদের আর ফরহাদ মারিয়াকে ভালোবাসতে শুরু করেছে। তাই আপনাদের কাছে দোয়া প্রার্থী তাদের দুজনের সুখী জীবনের দোয়া করে বিদায় নিচ্ছি গল্প থেকে। কথা দিচ্ছি পরের গল্পটা অনেক পাওয়ারফুল এবং মাইন্ড গেম গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। তাই পরবর্তী গল্পটা শোনার জন্য আমাদের পাশে থাকুন এবং সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। নামাজ পড়ুন, সুস্থ থাকুন।